আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি 10 মিনিট স্কুলে। তোমাদের আজকের ফ্রি ডেমো ক্লাস রয়েছে, তোমরা জয়েন হচ্ছ। তো এখন অনেকে জয়েন হও নাই এবং অনেকে জয়েন হবা। মূলত হচ্ছে ক্লাসটা তোমাদের শুরু হওয়ার কথা ছিল 6:30টায় এবং আমাদের 6:30টায় ক্লাসটা শুরু হয়েছে। কিন্তু আমরা কিন্তু মানে রেগুলার যে ক্লাসগুলো, রেগুলার ক্লাসে কিন্তু আমরা 5 মিনিট আগে শুরু করি, মানে 6:25-এ আমরা লাইভ শুরু করে দিই। বুঝতে পেরেছ? আমরা লাইভটা শুরু করে দিই তোমার হচ্ছে 6:25-এ, বাট আমাদের এখন 6:30-এ ক্লাস শুরু হচ্ছে যেহেতু ডেমো ক্লাস। আচ্ছা, তো যারা যারা জয়েন হচ্ছ একটু তোমাদের নামগুলো বলো, হ্যাঁ তোমাদের সাথে একটু পরিচিত হই। আমরা আর 5 মিনিটের মধ্যে পড়া শুরু করে দিব, তোমাদের ফ্রেন্ডরা জয়েন হোক। কারা কারা জয়েন হয়েছে একটু দেখি তোমাদেরকে। শান, ওকে, শান্তনা, ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ খুব ভালো আছে। শান্তনা একটা ইউনিক নাম। আচ্ছা, ফাতেমা নাহার টিপা, আচ্ছা জয়েন হয়ে গিয়েছো। শাইলা চৌধুরী জয়েন হয়ে গিয়েছো। তারপর রুবাইয়া সুলতানা লাবণীও জয়েন হয়ে গিয়েছো। আচ্ছা, যারা যারা আমাকে সালাম জানাচ্ছ সবাইকে ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, জান্নাতও জয়েন হয়ে গিয়েছো। আচ্ছা, যারা যারা জয়েন হচ্ছ একটু ভাইকে কমেন্ট করে জানাও। অরূপও জয়েন হয়ে গিয়েছে, আশা করি তোমরা আমাকে ঠিকঠাক দেখতে পাচ্ছ। সিয়ামও জয়েন হয়ে গিয়েছো, তানিশাও জয়েন হয়ে গিয়েছো, ভেরি গুড। ওকে, লিমাও জয়েন হয়ে গিয়েছো। আলহামদুলিল্লাহ আমি খুব ভালো আছি, তোমরা কেমন আছো সেটা একটু জানো। কলেজ লাইফটা কেমন যাচ্ছে, প্যারায় যাচ্ছে নাকি কেমন যাচ্ছে এটাও একটু ভাইকে জানো। ঠিক আছে, তো আজকে আমরা পড়বো তোমার হচ্ছে বৃত্ত নিয়ে। তো বৃত্ত এই চ্যাপ্টারটা তোমাদের শেষ হয়েছে কিনা বা তোমরা শুরু করেছো কিনা এটা একটু আমাকে জানাও তো। বৃত্তে একদম বেসিক আমরা আজকে পড়বো, মানে বেসিক বলতে পারো ফার্স্ট ক্লাস, বৃত্তের আজকে ফার্স্ট ক্লাস ইনশাল্লাহ। এই এই একটা ক্লাস দিয়ে তুমি মনে করো তোমার কলেজের কোনো পরীক্ষা অথবা তোমার টেস্ট পরীক্ষা অথবা তোমার এইচএসসি অথবা এডমিশন কোনো না কোনো জায়গায় একটা এমসিকিউ ইনশাল্লাহ পেয়ে যাবা। এবং আজকের ক্লাসটা খুবই ইম্পর্টেন্ট, বৃত্তের বেসিক আর কি। তো এই বেসিকটা ক্লিয়ার থাকলে তোমার বৃত্তের ম্যাথ গুলো করতে অনেক ইজি হয়ে যাবে, বৃত্তের এমসিকিউ গুলো দিতে অনেক বেশি ইজি হয়ে যাবে। আচ্ছা, তোমরা একটু আমাকে জানো তোমরা এই বৃত্ত অধ্যায়টা শুরু করেছো কিনা বা তোমরা কেউ কি বৃত্ত অধ্যায়টা অলরেডি পড়ে ফেলছো কিনা। কলেজ লাইফ বিন্দাস। আমি হচ্ছে এই প্রথম সান্ত্বনা থেকে শুনলাম যে কলেজ লাইফ নাকি বিন্দাস যাচ্ছে, বাট বেশিরভাগ মানুষই কষ্ট পাচ্ছে কলেজ লাইফ নিয়ে। তেমন ভালো নাই ভাইয়া, আহারে এটাই স্বাভাবিক, আসলে ভালো না থাকাটাই স্বাভাবিক। এখনো শুরুও করিনি, আচ্ছা শুরু না করলে তো ভালো, আজকে ক্লাস থেকে তাহলে শুরু করতে পারো ভালো করে। শুরু করো নি, ওকে। যারা যারা শুরু করো নি তাহলে তো বেটার, যে আজকে ক্লাসে তুমি নতুন একটা চ্যাপ্টার নতুন একটা জিনিস শিখতে পারবে আর কি। ওকে, ভেরি গুড, বেশিরভাগই শুরু করো নাই, তার মানে বেটার হয়েছে যে তোমরা নতুন একটা জিনিস আজকে শিখতে পারবে ইনশাল্লাহ। আচ্ছা, তা কিছুক্ষণের মধ্যে আমরা ক্লাসটা শুরু করে ফেলবো। তোমার আরো ফ্রেন্ডরা জয়েন হইতে থাকুক, আর কিছুক্ষণের মধ্যে আমরা ক্লাসটা শুরু করে ফেলবো। আর তাছাড়া বলো তোমাদের লাইফ কেমন যাচ্ছে, তোমরা কে কোন কলেজে পড়ো এটা একটু আমাকে জানাও। ভাই ক্লাসে ম্যাথ করাবেন না? হ্যাঁ ভাইয়া, ম্যাথ ক্লাসে তো অবশ্যই ম্যাথ করাবো, দিন ইসলাম। বাট আজকে শুরুতে কিছু বেসিক পড়াবো আর কি, বেসিকটা শুরু করব তারপর তোমাকে ম্যাথ পড়াবো। ওকে, আচ্ছা। আচ্ছা, তারিকুল ইসলাম বলতো ভাই এই প্রথম আমি আপনার ক্লাস করতেছি। আচ্ছা, যারা যারা আচ্ছা তোমরা কি আমাকে চিনো বা আমার ক্লাস তোমরা আগে কেউ এখানে করেছো? ওকে, যেমন তারিকুল হচ্ছে আমার ক্লাস আজকে প্রথম করবে। তোমাদের মধ্যে কারা কারা আমার ক্লাস আগেও করেছো অথবা আজকে প্রথম ক্লাস করছো এটা একটু জানাও তো। লায়ন্স স্কুল এন্ড কলেজ থেকে সোহেল রানা রয়েছে। তারপর রাজশাহী গভর্নমেন্ট ওমেন্স কলেজে পড়ো শান্তনা। ওকে ভাইয়া, ওকে। কোথাও শীতের প্রভাব আসতেছে? শীত, ঢাকায় তো শীত নাই আই থিঙ্ক, ঢাকার বাইরে কিন্তু শীত চলে আসার কথা। চাঁদপুর গভর্নমেন্ট কলেজ থেকে রয়েছে জুমা। মনীষা রয়েছে RDA, আচ্ছা পুলিশ লাইন স্কুল এন্ড কলেজ থেকে রয়েছে। ওকে, রেদওয়ান ইসলাম। ও আচ্ছা, চট্টগ্রাম, চট্টগ্রামে হালকা লাগতেছে, ওকে মানে শীত, আচ্ছা ওকে। আচ্ছা আচ্ছা, আমি একটা বোর্ড দিই, দেখো আমি কিন্তু তোমাদেরকে ক্লাসে যখন পড়াই একটা টপিক বোঝানোর পরে একটা পোল দিই। পোলটা বেশিরভাগ সময় তোমার ইয়েস নো পোল থাকে অথবা তোমার এমসিকিউ পোল থাকে, 4টা অপশন থাকে, এরকম পোল থাকে আর কি। তো তোমাদের কাছে এখন একটা পোল যাবে,
একটা ডেমো পোলটা হচ্ছে তোমরা কারা কারা আমার ক্লাস করেছো আগেও, যারা যারা করেছো তারা ইয়েস দিবা, বা আমাকে যারা যারা চেনো তারা ইয়েস দিবা, আর যারা যারা আমাকে চেনো না তারা নো দিবা। একটা পোল দিব তোমাদেরকে। তো দেখো আমার একটা পোল দিই ক্লাসে, তো একটা ডেমো পোল হয়ে যাক, প্র্যাকটিস হয়ে যাক তোমাদের সাথে আমার। তো চলো তোমাদের পোলটা আমি ফায়ার করতেছি, কারা কারা আমাকে চেনো। আমার একটা পোলের মাধ্যমে ক্লাসটা শুরু করে ফেলবো ইনশাল্লাহ। ওকে, রুমা কি বললা ভাইয়া? যদি বলতে আমার জন্য বুঝতে ভালো হতো। আচ্ছা, অনেকেই আমার ক্লাস আগে করেছো বা আমাকে চেনো, আবার অনেকেই তোমরা আমাকে চেনো না বা আমার ক্লাস আগে কখনো করোনি। তাহলে তো বেটার হইলো, আজকে তোমাদের সাথে আমার প্রথম ক্লাস হচ্ছে। এবং আমার নামটা তাহলে পরিচয় দিয়ে দিই। আমার নাম হচ্ছে আদিত্য। আদিত্য আল রাজি। বর্তমানে আমি পড়াশোনা করছি ঢাকা ইউনিভার্সিটিতে অ্যাপ্লাইড ম্যাথমেটিক্স ডিপার্টমেন্টে। আমি 4th ইয়ার স্টুডেন্ট। আমার বলতে পারো সামনে ফাইনাল পরীক্ষা, এই নভেম্বরের 30 তারিখে আমার ফাইনাল পরীক্ষা শুরু হবে। তারপর আমার অনার্স জীবনের পার্ট চুকে যাবে আর কি, মানে আমার বলতে পারো আমি শেষ, আমার পড়াশোনা শেষ, আর একটা ফাইনাল পরীক্ষা আছে, মানে অনার্স পরীক্ষা শেষ। তারপর তো আরো অনেক কিছুই আছে, পড়াশোনা তো শেষ হয় না, পড়াশোনা তো আসলে অনেক অনেক। আচ্ছা, তার মানে মোটামুটি 50-50 হচ্ছে ইয়েস আগে ক্লাস করেছো, আর 50% হচ্ছে নো আমার ক্লাস আগে করো নাই। ওকে, বেটার। তাহলে চলো সবাই একটু প্রস্তুত হও, মানসিকভাবে প্রস্তুত হও। আমরা আজকে ইনশাল্লাহ নতুন কিছু শিখবো। চলো সামনের দিকে আগে। দেখো বৃত্ত, রাইট? এই বৃত্ত, এটা কিন্তু হচ্ছে আমরা অনেক বাচ্চা কাল থেকে এই ব্যাপারটা চিনি। মানে আমাদের মাথায় যদি কখনো বলা হয় যে বৃত্ত, সাথে সাথে কি আমাদের চিন্তা কি চলে আসে? এমন একটা ফিগার চলে আসে না, তাই না? যার একটা কেন্দ্র থাকবে, এটা কেন্দ্র বলি আমরা, এটাকে আমরা পরিধি বলি, তাই না? এগুলো তো আমরা বাচ্চাকাল থেকে পড়ছি। এটাকে আমরা কেন্দ্র বলি। কেন্দ্র থেকে পরিধির যে দূরত্বটা, এটাকে আমরা কি বলি? ব্যাসার্ধ বলি। এটাকে আমরা ব্যাস বলি, রাইট? এটাকে আমরা জ্যা বলি। ব্যাস হচ্ছে বৃত্তের বৃহত্তম জ্যা, এটা আমরা জানি, যেটাকে কেন্দ্র দিয়ে যায়। আর যে হচ্ছে তোমার যেটা কেন্দ্র দিয়ে যায় না, তাই না? তো এখন আমরা ম্যাথমেটিক্যাল ডেফিনেশনে যাব, যে ম্যাথমেটিক্যাল ডেফিনেশন আসলে আমাকে কি বলে। দেখো, মনে করো একটা নির্দিষ্ট বিন্দু আছে, একটা নির্দিষ্ট বিন্দু আছে, এবং এই নির্দিষ্ট বিন্দু থেকে তুমি সমান দূরত্বে অনেকগুলো পয়েন্ট নিলা। মনে করো এই বিন্দু থেকে এই ডিস্টেন্সে, মনে করো এখানে একটা পয়েন্ট আছে, এখানে একটা পয়েন্ট আছে। সেম দূরত্বে তুমি মনে করো, সেম দূরত্ব, একদম সেম দূরত্ব, এই যে সেম দূরত্বে তোমার আরেকটা পয়েন্ট আছে। সেম দূরত্ব মনে করো তোমার হচ্ছে যে আরেকটা পয়েন্ট আছে এখানে, এখানে মনে করো তোমার আরেকটা পয়েন্ট আছে। এই সেম দূরত্বে তোমার মনে কারো পয়েন্ট আছে। চলো এটাকে আরো অনেকবার কপি করি। এই দেখো, মনে করো এখানে তোমার আরো সেম দূরত্ব, তোমার আরো বেশ কয়েকটা পয়েন্ট আছে। যে এখানে একটা, এখান থেকে একটা নিয়ে যাই, এটাকে যদি আমরা নেই, এটাকে যদি আমরা কালেক্ট করি, বলতে পারো যে তোমার এই নির্দিষ্ট বিন্দু থেকে সমান দূরত্বে তোমার অনেকগুলো বিন্দু আমরা পাবো। এবং এটা কয়টা বিন্দু পাবো? এরকম অসংখ্য বিন্দু পাবো না? মানে এরকম দাগ তোমার কয়টা হইতে পারে? অসংখ্য হইতে পারে না? দেখো এই যে এখানে একটা হইতে পারে, এখানে একটা হইতে পারে, এখানে একটা হইতে পারে, এখানে একটা হইতে পারে। মানে মূল কথাটা হচ্ছে তুমি আসলে এরকম সমান দূরত্বে অনেকগুলো পয়েন্ট পাবা। এবং এই যে পয়েন্টগুলো বা এই যে বিন্দু পেলা, এই বিন্দুকে তুমি একটা বিন্দুর সেট বলতে পারো। এই বিন্দুর সেট গুলোকে তুমি যদি হচ্ছে কানেক্ট করে দাও,
কানেক্ট করে দেওয়ার পর দেখো তুমি একটা সঞ্চার পথ পেয়ে যাচ্ছ। সঞ্চার পথ মানে কি? একটা চলার পথ, বা বলতে পারো যে তুমি এই পথ ধরে তুমি হাঁটতে পারবা, হাঁটবা আর কি, হাঁটতে পারবা। তো এটাকে আমরা বলতে হচ্ছে তোমার সঞ্চার পথ, বা বলতে পারো তোমার হচ্ছে চলার পথ। যারা যারা সঞ্চার পথ সম্পর্কে ধারণা রাখো না তারা বলতে পারো চলার পথ, যে তুমি আসলে এই পথ বরাবর হাঁটবা। বা বলতে পারো যে তোমার একটা একটা পার্কে তুমি আছো, একটা পার্কের এখানে একটা বট গাছ আছে। তো এই বট গাছ থেকে সবসময় 10 মিটার দূরত্ব বজায় রেখে তুমি এই বট গাছটাকে রাউন্ড দিতেছো। তার মানে কি? তুমি এই পথ বরাবর হেঁটে যাচ্ছ, এটাই তোমার হচ্ছে সঞ্চার পথ বা চলার পথ। এবং এই সঞ্চার পথটা দেখতে কিসের মতো? এই যে বৃত্ত, এটাকে আমরা বলি আসলে বৃত্ত। এই যে বলছিলাম আমরা নির্দিষ্ট বিন্দু, এই নির্দিষ্ট বিন্দুকে আমরা বলি আসলে কেন্দ্র। আর আমার যে চলার পথ, এই চলার পথটাকে আমরা বলি হচ্ছে তোমার পরিধি, বা চলার পথে যে তোমার দৈর্ঘ্যটা আর কি, এটাকে বলে আমরা পরিধি। আর এই যে নির্দিষ্ট বিন্দু থেকে এই পরিধির সমান যে দূরত্বটা, যেটাকে নির্দিষ্ট দূরত্ব, এটাকে আমরা বলি আসলে তোমার ব্যাসার্ধ। এটাই হচ্ছে তোমার ম্যাথমেটিক্যাল ডেফিনেশন আমার বৃত্তের। এখন যে কোনো সঞ্চার পথেরই তোমার একটা নির্দিষ্ট ইকুয়েশন থাকে বা একটা নির্দিষ্ট সমীকরণ থাকে। এখন আমরা বের করব এই বৃত্তের জন্য আমার সমীকরণটা কি হবে। তো সবাই এবার একটু মনোযোগ দাও, এটা খুব বেসিক একটা পড়া ছিল। এবার আমরা চলে যাব বৃত্তের জন্য সমীকরণ নির্ণয়। তার জন্য প্রথমে আমাদের এক্স অক্ষ আর ওয়াই অক্ষ আঁকতে হবে। মানে আমরা এখানে দুইটা কেস দিয়ে কাজ করব। এটা তোমার হচ্ছে ফার্স্ট কেস। ফার্স্ট কেসটা কেমন হবে? যে আমার মনে করো মূল বিন্দুতে কেন্দ্র, মূল বিন্দুতে কেন্দ্র। বৃত্তের কেন্দ্রটা কোথায় আছে ভাইয়া? মূল বিন্দুতে। মূল বিন্দু বলতে আমরা কি বুঝতেছি? এই যে মনে করো এটা আমাদের এক্স অক্ষ আর এটা ভাই আমাদের ওয়াই অক্ষ। তার মানে কি হচ্ছে? এটা কি ভাই আমাদের মূল বিন্দু না? 0,0। এই যে 0,0 হচ্ছে আমাদের ভাই মূল বিন্দু। এখন আমি তোমাকে বললাম এমন একটা বৃত্ত আছে যার কেন্দ্র হচ্ছে মূল বিন্দুতে। এই দেখো, এই বৃত্তের কেন্দ্র হচ্ছে তোমার মূল বিন্দুতে আছে, মূল বিন্দুতে কেন্দ্র। এই দেখো বৃত্তের কেন্দ্র মূল বিন্দুতে 0,0। এটাকে মনে করো আমি ও নাম দিয়ে দিলাম, এই যে ও। এবং এই বৃত্তের উপর বা পরিধির উপর তোমার বলতো কয়টা বিন্দু আছে? পরিধির উপরে কি তোমার অসংখ্য বিন্দু আছে না? ইনফাইনাইট বিন্দু আছে না? তোমাকে তো দেখিয়েছিলাম যে পরিধির উপরে আমাদের কি অসংখ্য বিন্দু রয়েছে। অসংখ্য বিন্দু রয়েছে, প্রতিটা জায়গায় তোমার হচ্ছে হাজার হাজার কোটি কোটি ইনফাইনাইট বিন্দু রয়েছে। রাইট? হাজার হাজার অসংখ্য বিন্দু রয়েছে। ঠিক মনে করো এমন একটা আরবিটারি পয়েন্ট হচ্ছে তোমার এটা, যেটাকে আমরা নাম দিলাম পি, তার স্থানাঙ্ক এক্স, ওয়াই। এবং এই পি বিন্দুটা আসলে যে কোনো জায়গায় হতে পারতো, যে কোনো জায়গায়। ফার্স্ট কোয়াড্রেন্টে হইলে তোমার হচ্ছে এক্স এর মান ওয়াই এর মান দুটোই পজিটিভ হবে। সেকেন্ড কোয়াড্রেন্টে হইলে এক্স এর মান নেগেটিভ হবে, ওয়াই এর মান পজিটিভ হবে। থার্ড কোয়াড্রেন্টে হইলে এক্স আর ওয়াই দুটোই নেগেটিভ হবে। ফোর্থ কোয়াড্রেন্টে যদি তোমার থাকে পি এর মান, তাহলে কি দুইটাই একটা পজিটিভ হবে এক্স, আর ওয়াই হবে নেগেটিভ। তো এখন আমরা এই দুইটা বিন্দুকে চলো কানেক্ট করে দিই, যাকে বলতেছিলাম আমরা হচ্ছে তোমার ব্যাসার্ধ। রাইট? তাহলে এটা আমাদের কি ব্যাসার্ধ। ব্যাসার্ধকে আমরা আর দিয়ে প্রকাশ করি। ব্যাসার্ধ ইংরেজি কি? রেডিয়াস। তো রেডিয়াসের আর দিয়ে হচ্ছে আমরা এই ব্যাসার্ধটাকে প্রকাশ করি। তার মানে আমরা এখন দেখতে পাচ্ছি যে তোমার ওপি যে দূরত্বটা, এটা আসলে কি আর মানে ব্যাসার্ধ। এই ও থেকে আর হচ্ছে ব্যাসার্ধ। এবং তোমার কি মনে পড়ে বাচ্চাকালে 9 10-এ আমরা যখন তোমার স্থানাঙ্ক জ্যামিতি পড়েছিলাম, স্থানাঙ্ক জ্যামিতিতে আমরা কি পড়েছিলাম? যে দুইটা বিন্দু জানা থাকলে আমি তাদের দূরত্ব বের করতে পারি। এই যে এমন ছিল না, একটা বিন্দু মনে করো x1, y1, আর একটা বিন্দু তোমার হচ্ছে x2, y2। তাহলে এই দুইটা বিন্দুর মধ্যবর্তী দূরত্ব কত ছিল? x1 - x2 হোল স্কয়ার প্লাস y1 - y2 হোল স্কয়ার। তো সেম ভাবে আমরা এই ফর্মুলাটা এখানে কাজে লাগাবো। সেটা কিভাবে হবে? এই যে x - 0 হোল স্কয়ার প্লাস y - 0 হোল স্কয়ার ইকুয়াল টু তোমার হচ্ছে r। তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি? রুট ওভার x স্কয়ার, আর এখান থেকে আমরা পাচ্ছি y স্কয়ার ইকুয়াল টু r। তাহলে আমরা দুই পাশে যদি এখন রুট বর্গ করে দিই, দেখো এখানে রুট ওভার আছে। যে কোনো ইকুয়েশনে যদি রুট ওভার থাকে, ওইটাকে উঠানোর জন্য আমরা দুই পাশে হচ্ছে বর্গ করে দিব। তো সেম ভাবে আমরা এখানে বর্গ করে দিই। তাহলে এখানে বর্গ করলে হচ্ছে তোমার রুট ওভার আর স্কয়ার কাটা চলে যাবে। রাইট? তাহলে এখান থেকে আমরা কি পাবো? এই যে কাটাকাটি গেলে এখানে থাকবে তোমার এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার ইকুয়াল টু তোমার হচ্ছে আর স্কয়ার। এটাই হচ্ছে না তোমার বৃত্তের সমীকরণ।
যার কেন্দ্র মূল বিন্দুতে। তাহলে আমরা কি বলবো, মূল বিন্দুতে কেন্দ্র এমন বৃত্তের সমীকরণ। ক্লিয়ার ভাইয়ারা? এখানে আর এর পরিচয় কি? এই আর এর পরিচয় তোমার হচ্ছে ব্যাসার্ধ। এখন মনে করো আমি তোমাকে একটা ইকুয়েশন দিলাম, মনে করো তোমাকে আমি এমন বললাম যে ভাইয়া এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু মনে করো 5 স্কোয়ার। তোমরা আমাকে বলো তো এই বৃত্তের কেন্দ্র কত আর ভাইয়া ব্যাসার্ধ কত? আমাকে একটু কমেন্ট করে জানাও যে এই বৃত্তের কেন্দ্র কত আর ব্যাসার্ধ কত। দেখি তোমরা কারা কারা ঠিক অ্যান্সার দিতে পারো। ওকে, দেখি কি অবস্থা, কারা কারা সঠিক অ্যান্সার দিতে পারতেছো। এইগুলো কিন্তু একটা বেসিক আমরা শিখে ফেললাম, একটা ফর্মুলা আমরা শিখে ফেললাম। এই ফর্মুলাটা কিন্তু আমাদের এখন প্রচুর কাজে লাগবে। ওকে, আমাকে বুঝতে পারতেছে? আমাকে একটু তোমরা বলো কেন্দ্র কত হবে আর ব্যাসার্ধ কত হবে। কেন্দ্র হচ্ছে 0 0, এই যে সেম না ভাইয়া, এই দেখো কেন্দ্র 0 0 আর ব্যাসার্ধ হচ্ছে আমার এই যে 5 স্কয়ার মানে 8 স্কয়ার, মানে ব্যাসার্ধ হচ্ছে আমাদের 5। তাহলে কেন্দ্র হবে 0,0 আর ব্যাসার্ধ হচ্ছে ভাই আমাদের 5 ইজ রেডিয়াস 25 না, রেডিয়াস হচ্ছে ভাই 5। চলো আরেকটা দিই তাহলে। মনে করো এমন আছে তোমার কাছে এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার ইকুয়াল টু তোমার 36। এই বৃত্তের কেন্দ্র কত আর ব্যাসার্ধ কত? যারা যারা 25 বলতেছো তোমরা কিন্তু ধরা খেয়ে যাচ্ছ। কারণ কি ধরা খেয়ে যাচ্ছ? এই ফর্মটা যদি লক্ষ্য করো, এখানে কিন্তু আমি আসলে কোন রকম কিছুই করি নাই। এই ফর্মুলাটা যেভাবে আছে ঠিক সেম জিনিসই আমি লিখছি যে এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার ইকুয়াল টু আর স্কয়ার। আর মানে ব্যাসার্ধ, এখানে 5 স্কয়ার আছে, তার মানে 5ই হচ্ছে আমাদের আর, মানে তোমার এটাই ব্যাসার্ধ। এটার জন্য কি হবে, এটার জন্য তোমাকে একটু মডিফাই করে নিতে হবে। সেটা কি হবে, যে এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার ইকুয়াল টু 36। এই 36 তোমার লিখতে হবে 6 স্কয়ার। 36 মানে 6 স্কয়ার না, তার মানে এখানে আর হচ্ছে তোমাদের 6, এই যে আর, এটাই তোমার হচ্ছে ব্যাসার্ধ। আর কেন্দ্র তো 0 0। ইজি না? অরূপ রেডিয়াস ভাইয়া 36 না, আর এর মান হবে শুধু 6, আর স্কয়ার মানে 36। আমরা কি সবাই বুঝতে পারছি? আমাকে একটু তোমরা বলো এই পার্টটা তোমরা বুঝতে পেরেছো কিনা। আমরা যেভাবেই থাকুক না কেন আমরা হচ্ছে এই ফরম্যাটে লিখবো আর কি, যে এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার ইকুয়াল টু আর স্কয়ার। এই ফরম্যাটে আমরা বানাই নিব। যেহেতু তোমার কাছে এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার ইকুয়াল টু 36 ছিল, দেখো এই পার্ট মিলে এখানে আর স্কয়ার আছে, তার মানে 36 কমার স্কয়ার দিয়ে লিখতে হবে, মানে 6 স্কয়ার লিখতে হবে। এই আর মানে এই 6, তার মানে ব্যাসার্ধ হচ্ছে তোমাদের 6। বলো এবার তোমরা এটা বুঝতে পেরেছো কিনা। তাহলে আমরা সামনে আগাবো, কেস 2 তে চলে যাবো, যেখানে কিনা তোমার কেন্দ্র আর মূল বিন্দুতে থাকবে না, কেন্দ্র অন্য যে কোনো বিন্দু হবে। বলো ভাইরা বুঝতে পেরেছো? এই যে অনেকে কিন্তু ভুল অ্যান্সার দিচ্ছ। ওকে, মনীষা বলছো বুঝি নাই। মনীষা তোমার কোথায় প্রবলেম হয়েছে ভাই বলো তো, কেন বুঝতে পারো নাই, মানে কোন পার্টটা বুঝতে পারো নাই? একটু আমাকে বলো ভাইয়া কোন পার্টটা বুঝতে পারো নাই। আচ্ছা, অনেকে ক্লিয়ার বলছো, ভেরি গুড। চলো আমরা হচ্ছে নেক্সট মনীষা পরের পার্টটা করি, ইনশাআল্লাহ ওইটাতে আই থিঙ্ক বুঝতেই পারবা। হয়তো তুমি পরে লেটে জয়েন করছো, বা আমাকে বলতে পারো যে কোন পার্টটা বুঝো নাই। আচ্ছা, বেশিরভাগই দেখি বুঝতে পারতেছো, মানে আমি এটা পোল দিয়েছি, পোলে আনসারটা দেখি তাহলে আমি গেস করতে পারবো। ওকে, আই থিঙ্ক আমরা সামনে আগেই, এই পার্টটা খুবই ইজি ছিল তাই না? দেখো এই কেসে তোমার কি ছিল, যে তোমার কেন্দ্র ছিল মূল বিন্দুতে, রাইট? ওকে, ভেরি গুড, তোমরা অনেক বেশিরভাগই বুঝতে পেরেছো।
আর মনীষা যে বলছিল বুঝি নাই, বা যারা বলতেছো বুঝি নাই, আমাকে একটু বললো হ্যাঁ কোন পার্টটায় তোমরা বুঝো নাই, মানে কোথায় প্রবলেম হচ্ছে, তাহলে আমি তোমাকে ওই পার্টটা বুঝাই দিব আবার। চলো এবার চলো আমরা হচ্ছে কেস 2 তে চলে যাই। কেস 2 তে হচ্ছে তোমার কেন্দ্র মূল বিন্দুতে না, এটা আমাদের কেস 2, কেন্দ্র মূল বিন্দুতে নয়। তার মানে কি হবে, তোমাকে আবার আমি এক্স অক্ষ ওয়াই অক্ষ রাখতে হবে। এই মনে করো আমাদের এক্স অক্ষ, আর এটা মনে করো ভাই আমাদের ওয়াই অক্ষ, ঠিক আছে। ব্যাসার্ধ 36, কিন্তু 6 হবে কিভাবে? ব্যাসার্ধ 36 না ভাইয়া, এই দেখো ব্যাসার্ধ, আমি তোমাকে এটাই তো বারবার এটাই তো বুঝাচ্ছিলাম, দেখো ভাই এটাই তোমাকে বুঝাচ্ছিলাম না, যে তোমার আমরা এই ফর্মুলার সাথে মিলাবো। এই যে ফর্মুলা হচ্ছে আমার এটা, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু আর স্কোয়ার, আর স্কোয়ার মানে ব্যাসার্ধ স্কোয়ার। 36 তো ব্যাসার্ধ না, মানে এই পুরাটা কিন্তু ব্যাসার্ধ না, ব্যাসার্ধ শুধু আর, বুঝো, ব্যাসার্ধ শুধু আর, আর স্কোয়ার ব্যাসার্ধ না। তার মানে কি পুরা সংখ্যাটা ব্যাসার্ধ না, এটাকে আমি প্রথমে হচ্ছে বর্গ আকারে প্রকাশ করবো। 36 এর বর্গ কত? 6 স্কোয়ার না? এই পুরাটা ব্যাসার্ধ না, কিন্তু শুধু 6 হচ্ছে ব্যাসার্ধ, এই 6 হচ্ছে ভাই আমাদের আর। এবার আই থিঙ্ক তোমার আর কোনো ক্লিয়ার মানে প্রবলেম নাই মনীষা, এবার বুঝতে পেরেছি? ওকে, আই থিঙ্ক মনীষা এবার বুঝতে পেরেছো, আমাকে একটু জানাও ভাই যদি তুমি বুঝতে পেরে থাকো। এবার চলো আমরা সেম কাজটাই করবো, আমরা আবার বৃত্ত আঁকবো, কিন্তু এবার বৃত্তটার মূল বিন্দুতে কেন্দ্র হবে না, মনে করো যে কোনো একটা পয়েন্ট তোমার কেন্দ্র, যে কোনো একটা পয়েন্ট, যে কোনো একটা পয়েন্ট। তো আমরা ধরে নিচ্ছি এটা হচ্ছে আমাদের বৃত্তের কেন্দ্র, সেটা কিনা ও ছিল, এবং এই বৃত্তের কেন্দ্র আর 0 0 না, ধরে নিই মনে করো কেন্দ্র এইচ কমা কে, একটা স্থানাঙ্ক, এইচ কমা কে তোমার হচ্ছে একটা স্থানাঙ্ক, ঠিক আছে। তো ভাইয়া এইচ কমা কে কেন লিখলেন? কারণ আমাদের বইগুলোতে বলো বা তোমার বৃত্তের ইকুয়েশনের কনভেনশন হচ্ছে আমরা এইচ কমা কে দিয়ে লিখি, মানে বলতে পারো সব জায়গায় এইচ কমা কে দিয়ে লেখা হয়। এই কারণে ভাই আমি এখানে এই যে স্থানাঙ্কটা এটাকে আমরা এইচ কমা কে দিয়ে ডিনোট করেছি, তো এটা দিয়ে আমরা ডিনোট করেছি আর কি। তো এখন আমরা কি করব, এই কেন্দ্র থেকে এই ব্যাসার্ধ সমান যে দূরত্ব, বা কেন্দ্র থেকে পরিধি সমান যে দূরত্ব, এটাকে আমরা কি বলছি? ব্যাসার্ধ না? তার মানে এটা হচ্ছে আমাদের আর। আর ধরে নিই এই যে এই পয়েন্টটা হচ্ছে আমাদের পি, সেটা কিনা তোমার হচ্ছে এক্স কমা ওয়াই, এই আগেরটার মতোই আর কি। তাহলে আমাদের সেম কাজ, একদমই সেম কাজ, যে আমরা কি করব, আমরা হচ্ছে এই ওপির দূরত্ব নির্ণয় করব। ওপির দূরত্ব কত ভাইয়া? এই যে ওপি দূরত্ব কত? ওপি হচ্ছে তোমার আর, এই যে ব্যাসার্ধ আর, ও থেকে পি এই যে দূরত্বটা, এটা কার সমান? আর এর সমান। তার মানে এখানে আমরা লিখে ফেলবো আর। সবাই সতর্ক হও, একদম সতর্ক হও। ভাইয়া আমি ও এর স্থানাঙ্ক জানি, আমি পি এর স্থানাঙ্ক জানি, তাহলে এই দুইটা বিন্দুর মধ্যবর্তী দূরত্ব তুমি অলরেডি জানো আর, এবং দুইটা বিন্দু তোমাকে দেওয়া আছে, তাহলে দুইটা বিন্দুর মধ্যবর্তী দূরত্ব নির্ণয় করার যে ফর্মুলা, ওই ফর্মুলা তুমি অ্যাপ্লাই করতে পারবা। তাহলে কি হবে, সেটা কি ছিল? রুট ওভার x minus h whole square equal to y minus k whole square equal to তোমার r, এই যে ওপি দূরত্ব, যে রুট ওভার x minus h square plus y minus k square, রাইট? এটা মনীষা বুঝতে পেরেছো, ভেরি গুড। যারা যেটা বুঝবা না ভাইয়াকে খালি বলবা ভাই আমি এই পার্টটা বুঝতে পারিনি, একটু আমাকে স্পেসিফিক ভাবে বলবা, রাইট? একটু স্পেসিফিক ভাবে বললে ভাইয়া ইজি হবে বুঝতে তোমার আমার জন্য। আচ্ছা এবার একটু খেয়াল করো, এবার কি হবে, এই দুই পাশে আমি আবার বর্গ করে দিব। তাহলে বর্গ করলে হচ্ছে এই রুট ওভারটা চলে যাবে, যে রুট ওভার স্কয়ার চলে যাবে, আর এখানে তোমার একটা বর্গ হয়ে যাবে, রুট ওভার হয়ে যাবে। তাহলে রুট ওভার করলে এই স্কয়ার আর রুট ওভার কাটা চলে যাবে, স্কয়ার করলে মানে বর্গ করলে রুট ওভার আর স্কয়ার কাটা চলে যাবে, এখানে শুধু থাকবে x মাইনাস h স্কয়ার প্লাস y মাইনাস k স্কয়ার ইকুয়াল টু তোমার হচ্ছে r স্কয়ার। তাহলে ভাইয়া এটা হচ্ছে এমন একটা বৃত্তের সমীকরণ যার কেন্দ্র কততে রয়েছে? h কমা k তে রয়েছে, এবং যার ব্যাসার্ধ হচ্ছে r। আই থিঙ্ক তোমরা বুঝতে পারতেছো। তো এই ফরম্যাটটা তোমার মনে রাখতে হবে, আগের ফরম্যাটটা তোমার মনে রাখতে হবে, এই দুইটা ফরম্যাটই তোমার মনে রাখতে হবে। তাহলে চলো আমি তোমাদেরকে এবার হচ্ছে করতে দিব, তোমরা আমাকে অ্যান্সার বলবা। মনে করো একটা বৃত্তের সমীকরণ আছে এইরকম, x minus 2 square plus y minus 3 square equal to মনে করো তোমার হচ্ছে
কত বলবো? 16। তোমরা আমাকে বলবা এই বৃত্তের কেন্দ্র কত আর এই বৃত্তের ব্যাসার্ধ কত? ইয়েস অরূপ, ও থেকে পি মানে আর, আর মানে রেডিয়াস মানে ব্যাসার্ধ। এই যে ও থেকে পি কি তোমার ব্যাসার্ধ না? এই হচ্ছে আর। বুঝতে পেরেছি? ও মনীষা, আচ্ছা আচ্ছা, মনীষা হচ্ছে কৃষিতে ছিল, এই জন্য বেসিকের প্রবলেম। আচ্ছা, তা তো মনে হয় মনীষা তোমার এই ফর্মুলাটার প্রবলেম হবে, রাইট? আমরা তোমার স্থানাঙ্ক জ্যামিতিতে হচ্ছে একটা ফর্মুলা ছিল, আশা করি তোমরা জানো, যে দুইটা বিন্দুর মধ্যবর্তী দূরত্ব নির্ণয়ের ফর্মুলা। এই তোমার এটা অ্যান্সার বলো ভেড়া। আর এটা হচ্ছে মনীষা একটা ফর্মুলা, যে দুইটা বিন্দু জানা থাকলে, মনে করি এটা একটা বিন্দু, এটা একটা বিন্দু, দুইটা বিন্দু মধ্যবর্তী স্থানাঙ্ক তুমি জানো, তখন তুমি এই ফর্মুলাটা অ্যাপ্লাই করে আমরা মধ্যবর্তী দূরত্ব নির্ণয় করে ফেলি। তোমার একটু স্থানাঙ্ক জ্যামিতিটা একটু রিভিশন দিতে হবে আবার। ওকে, শান্তনা হচ্ছে সবার আগে অ্যান্সার দিয়েছো। অরূপ কিন্তু আবার ভুল করে ফেললাম ভাইয়া। ওকে, রেদওয়ান ভেরি গুড, পারছো। নিশাত, এই না, রেদওয়ান ভুল করছো, রেদওয়ান ভুল করছো। নিশাতের প্রবলেম হয়েছে। রাব্বি, ওকে, শাহরিম ভেরি গুড। আচ্ছা দেখো ভাইয়া, আমরা এটাকে এই সমীকরণের সাথে তুলনা করব। x মাইনাস এইচ হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস কে হোল স্কোয়ার ইকুয়াল টু আর স্কোয়ার। আমি বলছিলাম এইচ আর কে হচ্ছে আমাদের কেন্দ্র, তাহলে এখানে ভাই এইচ এর পরিবর্তে তোমার কে আছে, দেখো তো 2 আছে না, আর কে এর পরিবর্তে কে আছে 3 আছে। তার মানে 2,3 হবে আমাদের কেন্দ্র, আর এখানে কত রয়েছে 16 রয়েছে। আর এখানে আমরা কি পাচ্ছিলাম আর স্কোয়ার, সামথিং স্কোয়ার, যে সামথিংটাই আমাদের কেন্দ্র। তার মানে এখানে যে মানটা আমার রয়েছে এটাকে আমার হচ্ছে একটা সংখ্যার বর্গ আকারে প্রকাশ করতে হবে। 16 মানে কি, 16 কার বর্গ, 4 এর বর্গ না, মানে 4 স্কোয়ার। তার মানে কেন্দ্র হয়ে যাবে কত, এই যে এটাই আমাদের আর, মানে এটাই আমাদের 4, কেন্দ্র হচ্ছে আমাদের, সরি ব্যাসার্ধ হচ্ছে আমাদের 4। আশা করি বুঝতে পেরেছো। চলো আরেকটা করে ফেলি, আরেকটা এক্সাম্পল দিলে ভালো বুঝতে পারবা। মনে করো এমন আছে, মনে করো x মাইনাস 5 স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস 7 স্কোয়ার ইকুয়াল টু, মনে করো তোমার এমন আছে 49। এখান থেকে আমাদের কেন্দ্র কত হবে আর ব্যাসার্ধ কত হবে বলে ফেলো, সবাই তাড়াতাড়ি বলো। এইগুলো কিন্তু খুবই ইজি ম্যাথ, আমার কিন্তু তারপর অনেক কমপ্লেক্স জিনিসে চলে যাবো একটু পরে। এগুলো যদি ক্লিয়ার না হয় বা এগুলো যদি তোমার বুঝতে প্রবলেম হয়, তাহলে একটু পরে যে কঠিন কঠিন জিনিসে যাবো সেগুলো কিন্তু সাফার করবা। তো এই কারণে সহজ জিনিসগুলোকে ক্লিয়ার করো, তাহলে কঠিন জিনিসগুলো প্যারা খাবা না। সবাই একটু বলো এটা তাহলে কি হবে, এই যে এটার সাথে মিলাও, এই যে এই সমীকরণটার সাথে মিলাও। আর এটা কিভাবে আসে সেটা তো বুঝছোই, এই যে এখান থেকে জাস্ট ওপি ধরে আমরা ফর্মুলা অ্যাপ্লাই করে দিছি। দেখি কে সবার আগে অ্যান্সার দিতে পারে। রেদওয়ান ইসলাম সবার আগে অ্যান্সার দিয়েছো, কিন্তু ভাইয়া তোমার অ্যান্সারটা কিন্তু ভুল হয়েছে। দেখো আমরা তুলনা করব কার সাথে, আমরা তুলনা করব এই যে এটার সাথে। এখানে কি রয়েছিল x মাইনাস এইচ হোল স্কোয়ার, এখানে কি রয়েছে x মাইনাস 5 হোল স্কোয়ার। তার মানে এই এইচ এর পরিবর্তে আমার এখানে রয়েছে 5, তাহলে 5 হচ্ছে আমার ভুজ, y মাইনাস কে হোল স্কোয়ার, এখানে কি রয়েছে y মাইনাস 7। তার মানে 5,7 হচ্ছে আমাদের কেন্দ্র, আর ব্যাসার্ধ কত হবে, এই এটাকে আমরা বর্গ সংখ্যা আকারে প্রকাশ করব। 49 কে আমরা কি লিখতে পারি ভাই, 7 স্কোয়ার না, তার মানে 7টাই হচ্ছে আমাদের ব্যাসার্ধ। তাহলে আমাদের ব্যাসার্ধ হয়ে যাবে 7 আর কেন্দ্র হয়ে যাবে 5,7। এই একজন 9 বলতেছো, মনীষা 9 না ভাইয়া, 9 এর বর্গ তো, এই যে 9 এর বর্গ তোমার হচ্ছে 81, হ্যাঁ, আর ভাইয়া 49 এর বর্গ তোমার হচ্ছে 7 স্কোয়ার। সবাই বলো এটা বুঝতে পেরেছো কিনা। এবার চলো আমি একটু 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 ট্রিক কি দিব। শান্তনা কোথায় অ্যান্সার দিছো ভাইয়া, এটা হচ্ছে ভাইয়া শান্তনা আমাদের অ্যান্সার। আই থিঙ্ক তুমি বুঝতে পেরেছো। ওকে, সিয়ামও পারছো, ভেরি গুড। এবার চলো আরেকটা দিই, মনে করো এমন আছে x5 হোল স্কোয়ার প্লাস y মাইনাস 8 হোল স্কোয়ার ইকুয়াল টু, মনে করো তোমার হচ্ছে 64।
এটার কেন্দ্র কত, ব্যাসার্ধ কত? না, এটা ফাইনাল টেস্ট। এটার পরে আমরা এটা থেকে সরে যাব, আমরা নতুন কিছু পড়বো। এগুলো কিন্তু তোমার পরীক্ষায় আসে, তোমার এগুলো এইচএসসি পরীক্ষা বলো, তোমার টেস্ট পরীক্ষা বলো, এইগুলো কিন্তু প্রচুর আসে। তুমি তোমাদের টেস্ট পেপারটা খুললে দেখতে পারবা। এটা একটু বলো দেখি কে সবার আগে অ্যান্সার দিতে পারো। আচ্ছা, আমি তোমাকে ওই মেইন ফর্মুলাটা একবার লিখে দিই। ফর্মুলাটা কি ছিল? x মাইনাস এইচ স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস কে স্কোয়ার ইকুয়াল টু তোমার হচ্ছে আর স্কোয়ার। ওকে, ভেরি গুড, বুঝতে পেরেছো। এটা বলো এবার দেখি। আর লাবণী অ্যান্সার দিয়েছো, কিন্তু লাবণী এখানে একটু প্রবলেম আছে। শান্তনা ভেরি গুড ভাইয়া। ইয়াসির রহমান অ্যান্সার দিয়েছো, সরি আরমান, সরি ভাইয়া। আচ্ছা, অরূপ অ্যান্সার দিয়েছো, বাট একটু ভুল হয়েছে। খেয়াল করো ভাইয়া, ভুলটা কোথায়? ভুলটা হচ্ছে এখানে দেখো, আমাদের ফর্মুলায় কিন্তু এখানে মাইনাস ছিল, বাট এখানে কত রয়েছে? এখানে প্লাস রয়েছে না, তাই না? তার মানে এটাকে আমরা মডিফাই করে কিভাবে লিখতে পারি? এটাকে আমরা এইভাবে লিখতে পারবো যে এক্স মাইনাস মাইনাস ফাইভ স্কোয়ার হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস এইট স্কোয়ার ইকুয়াল টু তোমার হচ্ছে 64, মানে 8 স্কোয়ার। তো এটাকে যদি আমরা এইভাবে নিয়ে আসি, তাহলে এখানে কিন্তু 5 হবে না, এখানে মাইনাস 5 হয়ে যাবে। মানে মাইনাসে মাইনাস তোমার এই যে প্লাস হয়ে যাচ্ছে, কিন্তু এই ফর্মুলা আকারে লিখতে হইলে এইচ এর মানটা আসলে কত হবে? এইচ এর মানটা হয়ে যাবে তোমার -5। তাহলে কেন্দ্র হয়ে যাবে কত? এইচ এর মান হয়ে যাবে -5। আর এই যে কে এর মান কত? কে এর মান হয়ে যাবে শুধুমাত্র তোমার 8। মাইনাস কে, এখানে -8 আছে, তার মানে শুধু 8 হয়ে যাচ্ছে। কিন্তু এই যে এইচ এর মান কিন্তু 5 হবে না, হবে -5, কারণ এখানে প্লাস আছে আর এখানে মাইনাস ছিল। আশা করি বুঝতে পেরেছো। আশা করি তোমরা এবার বুঝতে পেরেছো, রাইট? আচ্ছা, তোমরা তাহলে এইভাবে করতে পারো যে মনে করো, আচ্ছা তোমরা মনে করো এমন করো যে -h, যে -h ইকুয়াল টু তাহলে মনে করো 5, তাহলে h ইকুয়াল টু কত হয়ে যাবে? -5 হয়ে যাবে। তারপর আমার ধরো যে মাইনাস কে, এই যে মাইনাস কে ইকুয়াল টু তাহলে মনে করো -8, যে -8, তাহলে কে ইকুয়াল টু হয়ে যাবে 8। এইভাবে চিন্তা করতে পারো। হ্যাঁ, এভাবে চিন্তা করা উচিত না, বাট চিন্তা করতে পারো আর কি, ম্যাথ হবে। ক্লিয়ার ভাইয়ারা? পারবে ইনশাল্লাহ? ওকে, ভেরি গুড। আচ্ছা চলো দেখি আমরা এটা এইসব যে হয়েছে কিনা আমরা একটু দেখি। মনে করো তোমার কাছে, দেখো, চলো দেখি আমরা গ্রাফ এঁকে দেখি যে আমার এগুলো হচ্ছে কিনা। মনে করো আমরা এতক্ষণ ধরে যা যা শিখলাম সেগুলো দেখি ঠিকঠাক আছে কিনা। এটা কাজ করতেছে না কেন? এটা দেখি লাগানো না। হ্যাঁ, দেখাতে পারলাম না, আমার হচ্ছে এই কিবোর্ডের হচ্ছে তারটা খোলা। এখন কোথায় কি ঢুকাইলে কোনটা অফ হয়ে যায় এটা একটা ভয়ের ব্যাপার। এই কারণে আমি এখন আর কোনো কিছু যাচ্ছি না। ওকে, আচ্ছা, আমি আসলে ডেসমোস ইউজ করতে চাচ্ছিলাম। তোমাদের কি ডেসমোস সম্পর্কে ধারণা আছে? তোমরা কেউ কি ডেসমোস ইউজ করেছো? ডেসমোস তোমার একটা গ্রাফের একটা তোমার সফটওয়্যার বলতে পারো। তো ওইটাতে হচ্ছে আমরা একটা ওয়েবসাইট আছে এখানে, তো ওইখান থেকে আমরা বৃত্তের সমীকরণ আমরা যে এতক্ষণ ধরে আঁকলাম এগুলো আসলে ঠিক ছিল কিনা এগুলো আমরা খুব ইজিলি দেখতে পারতাম আর কি। তো বেড লাক, আমি আজকে তোমাকে দেখাতে পারলাম না। আমরা তো ক্লাসে আর কি এটা দেখাই এগুলো। যাই হোক, তো পরে একদিন ভিজুয়ালাইজ করাবো না তোমাকে। ওকে ভাই, স্ক্রিন কিবোর্ড ইউজ করেন, আমি এটাই পাচ্ছি না, দাঁড়াও। স্ক্রিন কিবোর্ডটি আমি খুঁজতেছিলাম। আচ্ছা দাঁড়াও, এখানে তো অব্র থাকার কথা, অব্র দিয়ে দেখি। দাঁড়াও, দেখাতে পারলে মজা পাইতাম, ভালো লাগতো যে স্ক্রিন কিবোর্ডটা চলে আসে, বুঝছো, এখানে টাচ করলে চলে আসে, বাট হ্যাঁ,
একটু প্রবলেম হচ্ছে। এখান থেকে বের হয় কিভাবে, মানে মিনি বোর্ড তো না। আচ্ছা ওয়েট, আমি একটু হেল্প নিই। সার্চ চাইতে পারে, আচ্ছা আমি একটু দেখতেছি। বাট তাছাড়া আমি আসলে যেটা করতে চাচ্ছিলাম, তোমাদেরকে আমি অলরেডি হচ্ছে দুইটা বেসিক ফর্মুলা শিখাই ফেলছে। এখন এই ফর্মুলা গুলোকে হচ্ছে আমরা আর একটু মডিফাই করব, ঠিক আছে? দিন ইসলাম ভাই স্ট্রাগলিং, হ্যাঁ আমি স্ট্রাগল করতেছি, আসলে স্ট্রাগল করতেছে। দেখো এখানে কি অবস্থা। আচ্ছা না ভাই, এটা একটু হচ্ছে না, মানে এটা। আচ্ছা ভাই, আমার হচ্ছে এই বোর্ডটা লাগবে আর কি। হ্যাঁ কোথায় ম্যাক্সিমাইজ, আর আমার হচ্ছে ভাই বোর্ডটা লাগবে আর কি। কোথায় কোথায়? এখানে এটা খুলে ফেলতে হবে। ওকে ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ। হয়ে গেছে। এই কি লিখতেছে এগুলো? এই এমন কেন? কিবোর্ডেরও ঝামেলা কি রে ভাই? খুবই বাজে অবস্থা তো। আমি আসলে মানে কিবোর্ডটা একটা জিনিস লিখতেছি, আস্তে আস্তে আরেকটা, এই যে ভুতুর কার্যকলাপ। আমি লিখতে চাচ্ছিলাম ডেসমোস, বুঝছো? বাট সেটা আসতেছে না। যাই হোক, বাদ দিই। দুঃখিত, আমি তোমাদেরকে এটা দেখাইতে পারলাম না। ওকে চলো সামনে আগে। আচ্ছা আই থিঙ্ক তোমাদের মোটামুটি এটা ক্লিয়ার হয়ে গেছে, মানে এই টাইপের ম্যাথগুলো আসলে আই থিঙ্ক তোমরা পারবা। এবার আমরা হচ্ছে এই যে ফর্মুলাটা আমরা শিখলাম, একটা ফর্মুলা শিখলাম না সেকেন্ডটা, এই সেকেন্ড ফর্মুলাটাকে আমরা হচ্ছে একটু মডিফাই করব। এই সেকেন্ড ফর্মুলাটাকে আমরা হচ্ছে মডিফাই করব। তো ফর্মুলাটা তোমাদের মনে আছে? ফর্মুলাটা কি ছিল? এটা ছিল আমাদের ফর্মুলা যে এক্স মাইনাস এইচ স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস কে স্কোয়ার ইকুয়াল টু তোমার হচ্ছে আর স্কোয়ার। এটাই আমার বৃত্তের ফর্মুলা, যার কেন্দ্র তোমার হচ্ছে এইচ কমা কে তে। এখন এই ফর্মুলাটাকে আমরা একটু মডিফাই করব। কিভাবে মডিফাই করব? এটাকে আমরা a মাইনাস বি হোল স্কয়ার ফর্মুলায় নিয়ে যাব, এটাকে আমরা a মাইনাস বি হোল স্কয়ার ফর্মুলাতে নিয়ে যাব, রাইট? তো চলো নিয়ে ফেলি ফর্মুলাতে। তাহলে কত হবে? x স্কয়ার মাইনাস 2 h x প্লাস h স্কয়ার হয়ে যাবে। আর এটা কত হয়ে যাবে? এই যে y স্কয়ার মাইনাস 2 ky প্লাস তোমার k স্কয়ার হয়ে যাবে ইকুয়াল টু তোমার হচ্ছে r স্কয়ার। আমরা চাই এই আর স্কোয়ারটাকে এই পাশে নিয়ে আসতে। তো চলো নিয়ে আসি, এই আর স্কোয়ারটাকে এই পাশে নিয়ে আসি, তাহলে ওই পাশে হচ্ছে আমার ইকুয়াল টু 0 হয়ে যাবে। ইকুয়াল টু 0 আমরা দিয়ে ফেললাম, ঠিক আছে? আচ্ছা আজান দিচ্ছে, একটা আজানের ব্রেক নিচ্ছি 5 মিনিট, 5 মিনিট না 2 মিনিট হয়তো লাগবে। আজান শেষ হওয়ার পরে কাজটা শুরু করতেছে।
আচ্ছা, আমাদের আজান শেষ হয়ে গিয়ে আমরা এখন একটু পড়ায় ব্যাক করবো। দেখো ভাইয়ারা, কি করলাম? কিছুই না, এটাকে জাস্ট হচ্ছে আমরা a মাইনাস বি হোল স্কোয়ার, a মাইনাস বি হোল স্কোয়ার ফর্মুলায় নিয়ে গেলাম। এখন এটাকে আমরা একটু সাজায় লিখবো। কিভাবে সাজায় লিখবো? যে মনে করো এই স্কোয়ার যে পার্ট গুলো রয়েছে, এক্স স্কোয়ার আর ওয়াই স্কোয়ার, তাদেরকে একসাথে লিখি। এই যে এক্স স্কোয়ার, তারপরে যে ওয়াই স্কোয়ার রয়েছে একসাথে লিখতেছি। তারপর এক্স এর টার্ম আর ওয়াই এর টার্ম গুলোকে একসাথে লিখি। কি রয়েছে এখানে? যে মাইনাস 2hx মাইনাস 2ky, রাইট? তারপরে বাদ বাকি যে টার্মগুলো সেগুলো কি রয়েছে? এই যে তোমার এখানে রয়েছে এইচ স্কোয়ার, এখানে রয়েছে কে স্কোয়ার মাইনাস আর স্কোয়ার ইকুয়াল টু 0। ভাই আমাকে একটু বলো তো, এই সমীকরণ আর এই সমীকরণটা কি একদমই সেম একটা সমীকরণ না? একদমই সেম একটা সমীকরণ। কারণ কি, এই সমীকরণটাকে থেকে কিন্তু আমরা মডিফাই করে এই সমীকরণটা পেয়েছে। তার মানে দুইটা সমীকরণই তোমার আসলে একদমই সেম সমীকরণ। এই সমীকরণ দুইটা সমীকরণ তোমার একদম সেম সমীকরণ। এখন ভাইয়া তাহলে এটাকে আপনি কেন এইভাবে ভাঙ্গায় লিখলেন? আমাদের অনেকগুলো ম্যাথ করার জন্য এটাকে এইভাবে মনে রাখতে হবে, বা একটু ভাঙ্গানোটা তোমার হচ্ছে একটু মনে রাখতে হবে। এখন আমাদের এই সমীকরণটা অনেক ইজি, তাই না? এটাকে অনেক ইজি লাগছে না? দেখো আমাকে একটু বলো তো, এই সমীকরণটা ওকে আমরা 1 নাম্বার নাম দিলাম, এটাকে মনে করো 2 নাম্বার নাম দিলাম। কোন সমীকরণটা বেশি মনে রাখা ইজি? অবশ্যই তোমার 1 নাম্বার সমীকরণটা মনে রাখা ইজি। 2 নাম্বার সমীকরণটা দেখতে আমাদের কেমন লাগতেছে? কতগুলো টার্ম, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা, রাইট? 7টা টার্ম। তারপর আবার হচ্ছে প্লাস মাইনাসের ব্যাপার স্যাপার আছে, যেখানে প্লাস প্লাস, এখানে দেখো মাইনাস, এখানে দেখো মাইনাস, এইচ কে আর এক্স ওয়াই, মানে কত কিছু ভাবি যাবে, তাই না? এখন এই সমীকরণটাকে আমরা একটু মডিফাই করব। কিভাবে মডিফাই করব? মডিফাই করার জন্য হচ্ছে আমাদের একটু ধরে নিতে হবে। কি ধরবো? আমরা ধরে নিব যে ধরি h ইকুয়াল টু মাইনাস জি আর কে ইকুয়াল টু তোমার হচ্ছে মাইনাস এফ এবং এই পুরা টার্মটাকে আমরা ধরে নিব সি, যে এইচ স্কোয়ার প্লাস কে স্কোয়ার মাইনাস আর স্কোয়ার ইকুয়াল টু সি। এটা আমরা ধরে নিচ্ছি, এই পার্টটাকে আমরা ধরে নিয়েছি। ব্যাপারটা কি হচ্ছে দেখো, এখানে এক্স স্কোয়ার আছে, এখানে ওয়াই স্কোয়ার আছে, এখানে এক্স এর টার্ম আছে, এক্স এর একটা পদ রয়েছে, এখানে ওয়াই এর একটা পদ রয়েছে, এবং এই পুরাটা কিন্তু কনস্ট্যান্ট। এইচ স্কোয়ার প্লাস কে স্কোয়ার মাইনাস আর স্কোয়ার, এই পুরা টার্মটাই তোমার হচ্ছে একটা কনস্ট্যান্ট, তাই না? মানে একটা সংখ্যা, জাস্ট একটা কনস্ট্যান্ট মান পাবা আর কি। তো এখন আমরা জাস্ট এই ভ্যালুগুলোকে এখানে ইনপুট দিলে আমরা কি পাবো? যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 2 ইন্টু এইচ এর মান আমরা কত ধরেছি? এইচ এর মান ধরেছি মাইনাস জি, তার মানে এইচ এর পরিবর্তে আমরা এখানে মাইনাস জি বসাই দিব। কে এর পরিবর্তে আমরা কত ধরেছি? মাইনাস এফ ধরেছি, তার মানে কে এর পরিবর্তে মাইনাস এফ ধরে বসাই দিব। এবং এই পুরাটার পরিবর্তে আমরা কি ধরেছি? সি ধরেছি। সি মানে কি ভাই? সি মানে কনস্ট্যান্ট। এই পুরাটা যেহেতু একটা কনস্ট্যান্ট, তো এই পুরা কনস্ট্যান্টের পরিবর্তে আমি আরেকটা নতুন কনস্ট্যান্ট অ্যাড করতে পারি যারা কিনা সমান। তাহলে এখান থেকে আমরা কি পাবো দেখো, যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাসে তোমার প্লাস 2gx মাইনাসে তোমার প্লাস 2fy প্লাস সি ইকুয়াল টু তোমার 0। এটাই হচ্ছে ভাই আমাদের সাধারণ বৃত্তের সমীকরণ। এটাই আমাদের কি? সাধারণ বৃত্তের সমীকরণ। দেখো তো এই পার্টটা কি তোমার আরো বেশি ইজি না? এটা থেকে এটা বেশি ইজি না? এই বৃত্তের কেন্দ্র হচ্ছে তোমার, দেখো কেন্দ্র কিন্তু তোমার h, k আছে, যে h, k আছে।
এইচ কমা কে কিন্তু তোমার কেন্দ্র, বুঝতেছো? কিন্তু এই সমীকরণে দেখো তো এইচ বা কে কেউ কি আছে, কেউ কি এক্সিস্ট করে এখানে? কেউ কিন্তু এক্সিস্ট করে না। এবং কে এর এইচ এর পরিবর্তে আমরা কি ধরে নিয়েছিলাম? এইচ এর পরিবর্তে আমরা ধরে নিয়েছিলাম মাইনাস জি, আর কে এর পরিবর্তে আমরা ধরে নিয়েছিলাম মাইনাস এফ। তার মানে এটার কেন্দ্র হয়ে যাবে মাইনাস জি কমা মাইনাস এফ, এটাই আমাদের কেন্দ্র। এই সমীকরণের জন্য আমার কেন্দ্র মাইনাস জি কমা মাইনাস অফ এফ। ওকে, এবং ব্যাসার্ধ কত হবে? আর এর মান কত হবে? আর এর মানটা চলো আমরা একটু বের করে ফেলি। আর এর মানটা আমরা, আর এর মান কি ছিল? আর এর মান আমরা এখান থেকে পাবো, এই যে এইচ স্কোয়ার প্লাস কে স্কোয়ার মাইনাস আর স্কোয়ার ইকুয়াল টু সি। তার মানে এখান থেকে আমরা আর স্কোয়ার বলতে পারি কি এইচ স্কোয়ার প্লাস কে স্কোয়ার মাইনাস সি। সিটাকে এই পাশে নিয়ে আসলে মাইনাস হয়ে যাবে, মাইনাস আর স্কোয়ারটাকে ওই পাশে নিয়ে গেলে পজিটিভ আর স্কোয়ার হয়ে যাবে। তাহলে আর এর মান আমরা কত পেয়ে যাব? আর এর মান আমরা পেয়ে যাব রুট ওভার এইচ স্কোয়ার প্লাস কে স্কোয়ার মাইনাস সি, যেখানে কিনা এইচ এর মান কত? মাইনাস জি স্কোয়ার, কে এর মান কত? মাইনাস এফ স্কোয়ার মাইনাস সি। তাহলে আর হয়ে যাবে কত? এই যে আর ইকুয়াল টু রুট ওভার মাইনাস জি হোল স্কোয়ার মানে কি জি স্কোয়ার, মাইনাস এফ হোল স্কোয়ার মানে কি এফ স্কোয়ার মাইনাস সি। এটা হচ্ছে ভাই আমাদের ব্যাসার্ধ, এটা আমাদের ব্যাসার্ধ, এটা হচ্ছে আমাদের কেন্দ্র। কার জন্য? এই সমীকরণের জন্য। এবং লিখে রাখো এটাই বৃত্তের সাধারণ সমীকরণ। তার মানে আমরা আসলে বৃত্তের জন্য তিনটা সমীকরণ শিখলাম, এবং এই সমীকরণ আর এই সমীকরণ কিন্তু আসলে সেম সমীকরণ। এখন দুইটা শিখার কারণ কি? কারণ আমাদের এক একটা ম্যাথে এক এক রকম জিনিস ইউজ করতে হবে, ঠিক আছে? আলিমা বলছো আরেকবার বুঝাবেন এটা? আর মানে তুমি এই পার্টটা খালি মনে রাখো, এই ডেরিভেশন তোমাদের আসলে লাগবে না, এই পার্টটা মনে রাখো, তাহলে আমি তোমাকে কিছু ম্যাথ করতে দিব, তুমি ইনশাআল্লাহ পেরে যাবা। দেখো তাহলে আমরা কি পেলাম? আমরা পেলাম হচ্ছে তোমার বৃত্তের সমীকরণ এটা, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস c ইকুয়াল টু 0। যারা যারা বুঝতে পারো নাই তোমাদের জন্য আমি একবার রিভিশন দিয়ে দেই। দেখো কি বলতেছিলাম আমরা। আচ্ছা আগে শুনি তোমরা কোথায় প্রবলেম ফেস করতেছো, কারা কারা বুঝতে পারো নাই এবং কোথায় বুঝতে পারো নাই সেটা একটু আমাকে বলো। সিয়াম বলতো ভাইয়া সব মাথার উপর দিয়ে যাচ্ছে। আচ্ছা আহারে, আচ্ছা দেখি তো কারা কারা বুঝতে পারো না, এটা পোল দেই চলো। এখন আমাকে বলো যে কোথায় প্রবলেম ফেস করতেছো, কেন বুঝতেছো না। আচ্ছা আমি একটু বলি, তোমাদের মনে হচ্ছে যে ভাই একটু মাথার উপর দিয়ে যাচ্ছে, এটা আসলে ডেরিভেশন তো তো অনেক আসলে ডেরিভেশন পছন্দ করো না, বা অনেকের ডেরিভেশন গুলো মাথার উপর দিয়ে যায়। তো ট্রাই করবে ডেরিভেশন গুলো একটু ভালো করে বুঝতে। না বুঝলো এই যে লাস্টে যে রেজাল্ট আসছে, অন্তত এইগুলোকে আমাদের মুখস্থ করে ফেলতে হবে, এই ফর্মুলা গুলোকে। এগুলো কিভাবে আসছে এটা তো বোঝা ট্রাই অবশ্যই করবো, বাট কোনো কারণে যদি না বুঝতে পারো ক্লাসের মধ্যে, অবশ্যই এই পার্টগুলো একটু মুখস্থ করে ফেলবো, তাহলে আমরা ম্যাথ করে ফেলতে পারবো আর কি। তারপর আমি তোমাদেরকে এটা আরেকবার বুঝাই দিচ্ছি কি করতেছি আমরা। আমরা হচ্ছে তোমার যে প্রিভিয়াস যে আমার ফর্মুলা আমরা বের করছিলাম, যে এই ফর্মুলাটা, যে এই যে ফর্মুলাটা, এটা দিয়ে কাজ করেছে। এই যে এটা, এই দেখো প্রথমে এটা লিখলাম, তারপর কি করলো, a মাইনাস বি হোল স্কয়ার ফর্মুলা, এই যে এটা a মাইনাস বি হোল স্কয়ার ফর্মুলা, এই যে এটা ফর্মুলা ভাঙাই দিলাম, এই আর স্কয়ার কে এই পাশে নিয়ে আসলাম, মাইনাস আর স্কয়ার হয়ে গেল। তারপরে এই সমীকরণটাকে একটু সাজায় লিখলাম। সাজায় লেখা মানে কি, এক্স স্কোয়ার আর ওয়াই স্কোয়ার টার্ম গুলোকে একসাথে রাখলাম, এক্স এর টার্ম আর ওয়াই এর টার্ম দুজনকে একসাথে রাখলাম, আর যারা কনস্ট্যান্ট ছিল যে এইচ স্কোয়ার মানে যার সাথে কোনো এক্স আর ওয়াই ছিল না, দেখো এখানে কোনো এক্স আর ওয়াই আছে নাই, কে স্কোয়ারের সাথে কোনো এক্স আর ওয়াই নেই, আর স্কোয়ারের সাথে কোনো এক্স আর ওয়াই নেই, যাদের সাথে কোনো এক্স আর ওয়াই নেই তাদেরকে আমি আরেক সাথে রাখলাম, মানে একসাথে রাখলাম, তারা হচ্ছে তোমার কনস্ট্যান্ট সি, যে কনস্ট্যান্ট। এখন দেখলাম যে ভাইয়া এই ফর্মুলাটা অনেক কঠিন একটা ফর্মুলা, মানে অনেক বেশি কঠিন লাগতেছে, অনেক বড় একটা ফর্মুলা। এটা আর এটা কিন্তু সেম ফর্মুলা, খালি এটাকে ভাঙ্গাই বড় ভাবে লিখছে। এখন আমরা কি করব, এটাকে একটু মডিফাই করব, একটু সহজ বানাবো আর কি। সহজ বানানোর জন্য আমরা কি করে নিয়েছি, ধরে নিয়েছি যে এই এইচ এর মান হচ্ছে মাইনাস জি। ধরে নাও ভাই, কই থেকে আসলো বুঝি নাই, বুঝা লাগবে না, এটা ধরে নাও। কে এর মান কত আসছে ভাই, কে এর মান আসছে তোমার মাইনাস এফ। আর এই যে এইচ স্কোয়ার প্লাস কে স্কোয়ার মাইনাস আর স্কোয়ার, এটাকে আমরা ধরে নিয়েছি সি। ধরে নেওয়ার পরে আমরা মান বসাই দিচ্ছি, এইচ এর পরিবর্তে বললাম মাইনাস জি, কে এর পরিবর্তে বসিয়েছি মাইনাস এফ, আর এই পুরোটা পরিবর্তে বললাম না কনস্ট্যান্ট সি, এটার পরিবর্তে সি বসিয়েছে। তারপর কি হইলো, পরের লাইনে এই যে মাইনাসে মাইনাস তোমার প্লাস হয়ে যাবে 2gx, মাইনাসে মাইনাস তোমার প্লাস হয়ে যাবে 2fy প্লাস সি।
এটাই হচ্ছে আমার বৃত্তের সাধারণ সমীকরণ, বললাম এটাই আমাদের অ্যাকচুয়াল ফর্ম। এখন ভাই এই যে সমীকরণ, এই সমীকরণের কেন্দ্র কত? কেন্দ্র কিন্তু এই যে এইচ কমা কে ছিল, তাই না? কিন্তু এই সমীকরণে দেখো এইচ আর কে কি আছে? না, এইচ আর কে নেই, এখানে আছে জি আর এফ। এখন আমরা তো ভাই এইচ এর পরিবর্তে কি জানি বসিয়েছিলাম, মাইনাস জি বসিয়েছিলাম না? তাহলে কেন্দ্র এইচ এর পরিবর্তে হয়ে যাবে কি মাইনাস জি, আর কে এর পরিবর্তে হয়ে যাবে কত? মাইনাস এফ। তার মানে এতক্ষণ ধরে যে আমরা কেন্দ্র পড়লাম এইচ আর কে, এবার হয়ে যাবে এটা মাইনাস জি কমা মাইনাস এফ। আর কনস্ট্যান্ট কি? এই যে পুরাটা হচ্ছে তোমাদের কনস্ট্যান্ট সি। এখান থেকে আমরা ব্যাসার্ধর মান বের করবো। ব্যাসার্ধ কি তোমার আর না? ব্যাসার্ধ তোমার হচ্ছে আর। তো আমরা পেয়ে গেলাম, আমরা ধরে নিয়েছিলাম কি যে এটা এইচ স্কোয়ার প্লাস কে স্কোয়ার মাইনাস আর স্কোয়ার, এই পুরাটা ছিল কনস্ট্যান্ট। এটাকে আমরা ধরে নিয়েছিলাম সি। সি মানে কনস্ট্যান্ট, মানে এটা একটা কনস্ট্যান্ট, এটাকে আমি রিপ্লেস করলাম আরেকটা কনস্ট্যান্ট দিয়ে, সমমানে আরেকটা কনস্ট্যান্ট দিয়ে। ব্যাপারটা বুঝে এমন আর কি, মনে করো এমন যে 2 প্লাস 3 প্লাস মনে করো তোমার হচ্ছে 4, 3 আর 2 কত? 5, 5 আর 4 কত? 9। এটাকে আমরা ধরলাম মনে করো 9, মানে এটাকে মনে করো একটা কনস্ট্যান্ট, এটা মনে করো একটা কনস্ট্যান্ট, এটা মনে করো আরেকটা কনস্ট্যান্ট, এদের যোগফল মনে করো 9, এটা মনে করো আরেকটা কনস্ট্যান্ট। বুঝছো? এই আর কি, এরকম কথা যে তিনটা কনস্ট্যান্ট যোগ আকার আছে বা বিয়োগ আকার আছে, তাদের যোগ বিয়োগ করলে আমি আরেকটা নতুন কনস্ট্যান্ট পাই, এই এটা হচ্ছে সি। এতটুকু আর কি, কঠিন কিছু না। তো একদম ভাঙ্গায় বুঝাই দিলাম। তাইলে এখান থেকে আমরা হচ্ছে আর এর মান বের করলাম। এই যে এখান থেকে আমরা আর এর মান বের করলাম যে এই যে কে এইচ স্কোয়ার প্লাস কে স্কোয়ার মাইনাস আর স্কোয়ার ইকুয়াল টু সি না? তাহলে আমরা কি করলাম, আর এর মান আমার দরকার, তাহলে কি এই আর স্কোয়ারটাকে নিয়ে এই পাশে নিয়ে যাবো, সিটাকে এই পাশে নিয়ে আসবো। এটাই করলাম যে এইচ স্কোয়ার প্লাস কে স্কোয়ার মাইনাস সি, এই আর স্কোয়ারটাকে এই পাশে নিয়ে আসলাম, যে আর স্কোয়ার হয়ে গেল। এখন আমার কিসের মান দরকার? আর এর মান দরকার, কারণ আরই আমাদের ব্যাসার্ধ। তাহলে এই যে আর স্কোয়ার ইকুয়াল টু আমরা পেয়ে গেলাম এইচ স্কোয়ার প্লাস কে স্কোয়ার মাইনাস সি। তাহলে আর এর মান কত হবে? রুট ওভার করে দিব, এই যে স্কোয়ার ছিল না, তাহলে রুট ওভার করে দিতে হবে এই পাশে। আর এইচ এর মান আর কে এর মান বসাই দিছি। এইচ এর মান কত? মাইনাস জি তার স্কোয়ার, কে এর মান কত? মাইনাস এফ তার স্কোয়ার মাইনাস সি, এটা হচ্ছে রুট ওভার। তার মানে কি? তার মানে আমরা পাইলাম, মনে করো তোমার কাছে এরকম একটা সমীকরণ আছে যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস সি ইকুয়াল টু 0। এই সমীকরণের কেন্দ্র হবে কত? মাইনাস জি কমা মাইনাস এফ, আর ব্যাসার্ধ হবে তোমার রুট ওভার জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার মাইনাস সি। এটা হচ্ছে আমার ফর্মুলা। ওকে, আচ্ছা নাইমা বলতেছো মাইনাস জি কমা মাইনাস এফ কেন ধরলাম? মাইনাস ধরার কারণ হচ্ছে যে মাইনাস গুলো যেন না থাকে, আমার যেন প্লাস হয়ে যায়। দেখো এখানে প্লাস মাইনাস ছিল না, এই মাইনাস গুলো যেন না থাকে, আমার জন্য মুখস্থ করতে ইজি হয়। এই যে আমার জন্য তোমার এই ফর্মুলাটা মনে রাখতে ইজি হয়, এই কারণে ভাইয়া মাইনাস জি ধরেছিলাম, যেন মাইনাসে মাইনাস তোমার প্লাস হয়ে যায়। বুঝতে পেরেছো? তো এখন দেখো এই কেন্দ্রগুলোকে আমরা আসলে কিভাবে পাইলাম? এই কেন্দ্র পাওয়ার জন্য আমরা আসলে কি করতে পারি? মনে করো তোমার কাছে এরকম একটা বৃত্তের সমীকরণ দেওয়া আছে যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস মনে করো তোমার হচ্ছে 4x প্লাস মনে করো 6y প্লাস মনে করো 2 ইকুয়াল টু 0। এইরকম ফরম্যাটে তোমার একটা বৃত্তের সমীকরণ দেওয়া আছে, যে এই ফরম্যাটটা তোমাকে বের করতে বলছে কেন্দ্র আর ব্যাসার্ধ কত। তো এবার মাথায় রাখো, মনে রাখো, কেন্দ্র বের করার জন্য আমরা কি করব? যে যাই বুঝছো, যে যাই বুঝো নাই, সব বাদ দাও। এখন যা বলতেছি ভাইয়া, এই কথাটা মাথায় রাখো। তোমাকে যদি এই ফরম্যাটের কোনো ইকুয়েশন দেওয়া থাকে, তাহলে তুমি কি করবা? ওই ইকুয়েশনে এক্স এর যে সহগ থাকবে তাকে -2 দিয়ে ভাগ করবা। এখানে এক্স এর সহগ কত? 2g না? তার মানে এই যে 2g কে তুমি -2 দিয়ে ভাগ করবা। 2g কে -2 দিয়ে ভাগ করলে কত হবে? 2 কাটা চলে যাবে, তাহলে হয়ে যাবে তোমার -g। এই যে -g তুমি পেয়ে গেলা। এবং তোমার কোটি পাওয়ার জন্য কি করতে হবে? y এর যে সহগ রয়েছে তাকেও তোমার -2 দিয়ে ভাগ করতে হবে। এই যে 2f, তাকে ভাগ করতে হবে -2 দিয়ে। 2 কাটা, এখানে হয়ে যাবে -f। এই দেখো -g, -f। বুঝতে পারছি? কিছুই বুঝো নাই, বেটার কিছুই বুঝো নাই, বাট এই ক্যালকুলেশন তো বুঝছো। মনে করো তোমাকে যদি এই ফরম্যাটটা দেওয়া থাকে কখনো, তাহলে কেন্দ্র বের করার জন্য আমরা কি করব? এক্স এর যে সহগ থাকবে তাকে -2 দিয়ে ভাগ করে দিব। এই যে এইটাই দেখো এই ফরম্যাটে আছে।
কেন্দ্র বের করার জন্য আমাদের কাজ কি হবে ভাইয়া, এক্স এর সহগটাকে আমি দেখবো, এক্স এর সহগ কে এখানে 4, তাহলে এই 4টাকে ভাগ করবো -2 দিয়ে, তাহলে কত হবে, কাটাকাটি গেলে -2 হবে, তাহলে এখানে বসাবো -2। কোটি বের করার জন্য আমার কি করতে হবে, এই যে y এর সহগকে -2 দিয়ে ভাগ করতে হবে, এখানে y এর সহগ কত 6, তার মানে 6 কে ভাগ করতে হবে -2 দিয়ে, তাহলে কাটাকাটি গেলে থাকবে 3, -3 হবে আর কি, তার মানে আমাদের কোটি হয়ে যাবে -3। এটাই হচ্ছে আমাদের কেন্দ্রের মান। তাহলে লিখে রাখো, এভাবে লিখে রাখো যে কেন্দ্র বের করার জন্য, কেন্দ্র বের করার জন্য বা কেন্দ্রের স্থানাঙ্ক বের করার জন্য এক্স ও ওয়াই এর সহগকে -2 দ্বারা ভাগ করিব বা করবো আর কি। কি বললাম ভাইয়া, এক্স এর সহগ আর ওয়াই এর সহগকে -2 দিয়ে ভাগ করবো, যেই সমীকরণ তোমার থাকুক না কেন। ক্লিয়ার? তাহলে ব্যাসার্ধ কত হবে, ব্যাসার্ধ আমাদের ফর্মুলা কি ছিল, √g² প্লাস f² মাইনাস c, রাইট? তাহলে এখন জি আর এফ এর মান বসাই দাও। জি আর এফ এর মান কত হবে, জি এর মান 2, এফ এর মান 3, তার মানে 2² প্লাস 3² মাইনাস সি, সি এর মান কত, সি হচ্ছে তোমার ভাইয়া এই যে এটা, এই যে এটাই সি, এই দেখো এটা সি, কনস্ট্যান্ট, যেটা কনস্ট্যান্ট থাকবে, মানে যার সাথে কোনো এক্স আর ওয়াই যুক্ত থাকবে না সেই সি। দেখো প্রতিটা পদে কিন্তু এক্স অথবা ওয়াই আছে, যে এক্স আছে অথবা ওয়াই আছে, বাট এখানে কিছুই নাই, সে কনস্ট্যান্ট, তার সাথে কোনো রকম চলক যুক্ত নাই, তার মানে সে শুধুমাত্র কনস্ট্যান্ট, তাহলে সে হবে এই যে -c বা 2। তাহলে √ওভার কত হয়ে যাবে, 2² মানে কত 4, 3² মানে কত ভাইয়া 9, -2, তোমার 9 আর 4 কত 13, 13 আর -2 কত 11, মানে √11 হচ্ছে তোমার ভাইয়া ব্যাসার্ধ। এই যে ব্যাসার্ধের মান কত হবে, √11। এটা ভাইয়া বিশ্বাস করো তোমাদের পরীক্ষায় প্রচুর আসে, একটা বৃত্তের সমীকরণ তোমাকে দেওয়া থাকে, বলা হয় ওই বৃত্তের সমীকরণের কেন্দ্রের স্থানাঙ্ক কত আর ব্যাসার্ধ কত, সেম প্রসেসটা তুমি ফলো করবা, ইনশাআল্লাহ তুমি হচ্ছে অ্যান্সার পেয়ে যাবে। এবার চলো আমরা ধোঁয়ায় প্র্যাকটিস করব। এখন আমরা জাস্ট প্র্যাকটিস করব। সবাই কি রেডি প্র্যাকটিস করার জন্য? রেডি সবাই কি আমরা রেডি? সবাই বলো যে ভাই রেডি, প্র্যাকটিস করার জন্য রেডি। আচ্ছা, এখন তোমাদের কাছে কোশ্চেন হইতে পারে, ভাইয়া আমরা এটা কেন কষ্ট করে শিখতেছি? এটা শেখার কারণ হচ্ছে তোমাকে সব সময় বৃত্তের সমীকরণ এইভাবে দেওয়া থাকবে না, যে মনে করো x-2² প্লাস x-3² ইকুয়াল টু মনে করো তোমার হচ্ছে r², এরকম ফরম্যাটে দেওয়া থাকবে না। আচ্ছা, এখানে তো কেন্দ্র মাইনাস, তার মানে এখানে প্লাস হয়ে যাবে, এখানে প্লাস হয়ে যাবে। r² মানে কত, r² মানে হচ্ছে √ওভার, এই যে r মানে √11, এই যে r মানে কত ভাইয়া, r মানে √11, তার মানে r² মানে কত হয়ে যাবে, r² হয়ে যাবে শুধু 11, তার মানে এখানে শুধু 11। দেখো এটাই হচ্ছে তোমার এই ফরম্যাটটা, এটা আর এটা দুজন সেম, এই সমীকরণ আর এটা দুজনই সেম। একটা তোমার এই ফরম্যাটে দেওয়া আছে যে x-h² প্লাস y-k² ইকুয়াল টু তোমার r², একটা এই ফরম্যাটে আছে, একটা তোমার এই ফরম্যাটে আছে। তো কোশ্চেনে তোমাকে যে এরকম ফরম্যাটই দেওয়া থাকতে পারে, এই জন্য আমাদের আসলে দুইটাই শিখতে হবে, কারণ এটাকে আমরা ভেঙে এই ফরম্যাটে নিয়ে গেছি, এই ফরম্যাট থেকে ব্যাসার্ধ বের করা এবং কেন্দ্র বের করা শিখেছে। বুঝতে পারছো? আই থিঙ্ক বুঝতে পারছো যে ভাইয়া আসলে দুইটা কেন শিখলাম, দুইটা আমাদের সামনে অনেক কাজে লাগবে। এখন জাস্ট আমরা এখানে প্র্যাকটিস করবো, চলো প্র্যাকটিস করি। মনে করো তোমাকে আমি আরেকটা দিই, যে মনে করো x² প্লাস y² প্লাস মনে করো 8x প্লাস মনে করো তোমার হচ্ছে 10y মাইনাস মনে করো তোমার 4 ইকুয়াল টু মনে করো 0। আচ্ছা, প্লাস 4 দিই। তাহলে এই বৃত্তের কেন্দ্র কত হবে ভাইয়া? কেন্দ্র বের করার জন্য আমাদের কথা কি ছিল? কেন্দ্র বের করার জন্য এক্স ও ওয়াই এর সহগকে -2 দিয়ে ভাগ করিব। এখানে এক্স এর সহগ কত 8, তাহলে 8 কে -2 দিয়ে ভাগ করলে কত হবে, -4 হবে। তাহলে আমার এখানে হয়ে যাবে -4। কোটি বের করার জন্য আমরা কি করব, ওয়াই এর সহগকে আমি -2 দিয়ে ভাগ করব, তাহলে মানে এটা হয়ে যাবে -5, তার মানে -4, -5, এটা আমাদের কেন্দ্র। আর ব্যাসার্ধের জন্য ফর্মুলা কি? ব্যাসার্ধের জন্য ফর্মুলা কি ভাইয়া? আর এর জন্য ফর্মুলা কি ছিল, √g² প্লাস f² মাইনাস c। আর g² মানে কি তোমার 4²
এফ স্কোয়ার মানে কি, এই যে 5 স্কোয়ার মাইনাস সি, সি এর মান কত, সি এর মান তোমার হচ্ছে 4, তার মানে তোমার এখানে -4 হয়ে যাবে। আশা করি বুঝতে পারতেছো। ওকে, তার মানে এখান থেকে কত হয়ে যাচ্ছে, 4 স্কোয়ার মানে কত 16, 5 স্কোয়ার মানে কত 25, এই যে -4, তাই না? তাহলে রুট ওভার তোমার কত হয়ে যাবে, 25 - 4 মানে কত 21, তার মানে 16 প্লাস এই যে 25 - 4 মানে 21। তাহলে রুট ওভার কত হয়ে যাবে, 16 আর 21 কে যোগ করলে কত হবে তোমার, 1 আর 6 মানে 7, 2 আর 1 যোগ করলে 3 মানে 37, রুট ওভার 37 তোমার হচ্ছে আর এর মান, এটাই তোমার ব্যাসার্ধ, রুট ওভার 37। প্রসেসটা মনে রাখো, তাইলেই হয়ে যাবে, এবং এটা পরীক্ষায় তোমাদের প্রচুর আসে, প্রচুর আসে। ইয়েস 6.08 হবে আর কি এটাকে, তুমি যদি এখন দশমিকে নাও। এবার বলো কারা কারা বুঝতে পেরেছো। এটা পোল দিয়ে দিচ্ছি, এবার বলো তোমরা কারা কারা এটা বুঝতে পেরেছো। এবার তোমাদেরকে করতে দিব, মাইনাস জি এর মানে 4 কিভাবে হয়। আচ্ছা দেখো ভাইয়া, কেন্দ্র মানে কি আসলে খেয়াল করো, একটু একদম ভালো কোশ্চেন করছো যে ভাইয়া কেন্দ্র তো -4, -5, তাহলে জি এর মান আপনি কেন 4 দিলেন, এফ এর মান আপনি কেন 5 দিলেন। খেয়াল করো ভাইয়া, কেন্দ্রের মান আসলে আমাদের কি ছিল, কেন্দ্রের মান ছিল না তোমার -জি, -f, আর এখান থেকে আমরা কেন্দ্র কত পাইলাম, -4, -5 পেলাম। তার মানে তুমি বুঝতেছো অবশ্যই যে জি এর মান কত, এই যে জি এর মান আসলে -4, তাহলে জি এর মান কত হবে, দুই পাশ থেকে মাইনাস মাইনাস চলে গেলে কি শুধু 4 হবে না, এই জি এর মান শুধু 4। তারপর এখানে দেখো -f এর মান কত, -5, তাহলে এফ এর মান কত হবে, শুধু 5 হবে, এই এফ এর মান শুধু 5। কেন্দ্রের মান কিন্তু তোমার ছিল জি, এফ না -জি, -f। আশা করি বুঝতে পেরেছো। ওকে আচ্ছা, মোটামুটি তোমার ভালোই বুঝতে পারছো, ভেরি গুড ভাইয়া, অ্যাকচুয়ালি খুব ভালো বুঝতেছো, 89% বলছো ভাইয়া বুঝতে পেরেছি একবারই, গুড, ভেরি গুড। এবার তাহলে রেডি হও, এবার আমি একটা ব্যাট দিচ্ছি তোমাদেরকে, আমি 1 মিনিট সময় দিব, যাও 1 মিনিট সময় দিব। মনে করো x স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 4x মাইনাস মনে করো 6y, আর মনে করো তোমার হচ্ছে +2 = 0। এখান থেকে আমাকে বলবা, আচ্ছা +2 না, এখানে আমি -2 দিই, -2 = 0। এটার কেন্দ্র কত আর ব্যাসার্ধ কত, একটু মনোযোগ দিয়ে, মানে তোমাকে আমি যা যা করেছি, যা যা ফলো করতে বলছি সবটা ফলো করো, দেখবে ইনশাআল্লাহ পারবা। তো তোমাদের জন্য টাইমারটা চালু করে দিচ্ছি, তোমাদেরকে আমি 1 মিনিটের বেশি সময় দিব, যাও যেহেতু তোমরা নতুন নতুন, তোমাদেরকে আমি 1 মিনিটের বেশি সময় দিব। অলরেডি কিন্তু টাইম শুরু হয়ে গেছে, তোমরা একটু টাইম মানে ম্যাথটা করা শুরু করো, আমার ঘড়িটা বের করতে একটু প্রবলেম হচ্ছে। এই নাও তোমাদের টাইমার শুরু। অলরেডি আমাকে শান্তনা অ্যান্সার দিয়ে ফেলছো 2,3। আচ্ছা ব্যাসার্ধ কত হয়ে জিজ্ঞেস করো, বলো। ওকে ব্যাসার্ধ বলে ফেলছো, ভেরি গুড। বাকিদের কি অবস্থা দেখি। ধরে নাও তোমরা অলরেডি একটা এমসিকিউ পেরে গেছো, আমার তো মনে হচ্ছে না তোমরা এখানে কেউ এমন আছো যারা পারতেছো না। জুমা 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 তুমি ভাইয়া একটু আবার ট্রাই করো, যে প্রসেসটা বলছিলাম ওই প্রসেসটা একটু ফলো করো, একটু ভুল হয়ে গেছে।
ওকে, ফারজানা আক্তার, ভেরি গুড ভাইয়া। অরূপ, এই যে অরূপ এবার পারছো, ভেরি গুড অরূপ। আচ্ছা, অরূপের কি একটু ঝামেলা হয়েছে মনে হয় নাকি? না, অরূপের ঝামেলা হয় না, অরূপেরটা হয়েছে। ভেরি গুড অরূপ। আমাদের 1 মিনিট হয়ে গেছে, সময়ও শেষ। ঠাকুমা জড়িত তোমার মনে ছিল না, এটা লাস্টের দিকে বলতো যে আমার সময় ফুরালো, কি গাছটি যা মুড়ালো না, রাইট? এমনটা ছিল না? আচ্ছা চলো একটু দেখি তাহলে কি হবে ভাইয়া। আমাদের কেন্দ্র বের করার জন্য আমরা কি বলছিলাম, যে আমরা কেন্দ্র বের করার জন্য বলছিলাম এক্স এর সহগ এবং ওয়াই এর সহগ দুইজনকে আমরা -2 দিয়ে ভাগ করব। এখানে এক্স এর সহগ কত? -4। তাহলে কি হবে, -4 কে আমি -2 দিয়ে ভাগ করবো, তাহলে কি হবে, 2 আর 4 কাটা গেলে 2 থাকবে, মাইনাসে মাইনাসে তোমার প্লাস হয়ে যাবে। তার মানে এখানে আমার কেন্দ্র হয়ে যাবে 2, মানে কোটি হয়ে যাবে 2, বুঝ হয়ে যাবে 2। কোটি বের করার জন্য আমরা কি বের করবো বলছিলাম জানি, y এর সহগকেও -2 দিয়ে ভাগ করব। এখানে y এর সহগ কত? -6, এটাকে ভাগ করবো -2 দিয়ে। তাহলে 2 আর 6 কাটা গেলে কত হবে? 3 হবে, মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাচ্ছে, তার মানে এখানে 3 হয়ে যাবে আমাদের কোটি, 2,3। এটাই হচ্ছে ভাই আমাদের কেন্দ্রের স্থানাঙ্ক 2,3। যাদের যাদের 2,3 আসছে সবাই একটু তালি দাও, হাততালি, যে আমরা পারছি। ভেরি গুড। এবং ব্যাসার্ধ নির্ণয় করার জন্য আমাদের ফর্মুলা কি ছিল, যে r √g² প্লাস f² - c, তাই না ভাইয়া? এখানে জি এর মান কত হবে তাহলে বলো তো? জি এর মান হয়ে যাবে -2, এফ এর মান হয়ে যাবে -3। খেয়াল করে দেখো, এটা কেন্দ্র না, কেন্দ্র মানে তো আমরা জানি -g, -f। তাহলে আমার এখান থেকে পেলাম 2,3, তার মানে -g এর মানে তোমার হচ্ছে 2, তার মানে জি এর মান হচ্ছে তোমার -2, -f এর মানে তোমার হচ্ছে 3, তার মানে f এর মান হচ্ছে তোমার -3। এখন ভাইয়া এখানে তুমি প্লাসের মান বসাও অথবা মাইনাসের মান বসাও, কারণ যেহেতু দুইটার উপর বর্গ আছে, দুইটাই সেম। মানে তুমি জি এর পরিবর্তে 2 বসাও আর -2 বসাও, অথবা এফ এর পরিবর্তে 3 বসাও -3 বসাও, মান তো তুমি সেমই পাবা। তো এটা নিয়ে আসলে এত বেশি চিন্তা করার ব্যাপার নেই এখানে। এটা চিন্তা করার ব্যাপার আছে পরে, ম্যাথ করতে গেলে বুঝবা আর কি। তার মানে আমরা চলো এখানে জি এর পরিবর্তে কত বসাই দেবো, যে -2 বসাই দেবো, -2² -3² মাইনাস সি এর মান কত দেখো তো ভাইয়া, সি এর মান কিন্তু এবার -2। এখানে তোমরা বেশিরভাগ ঝামেলা করছো। তাহলে সি এর মান বসাই দিব কত, এই যে সি এর মান বসাই দিব -2, এবং তার আগে একটা মাইনাস আছে, তাহলে এখান থেকে হয়ে যাবে √2² মানে কত 4, 3² মানে কত 9, মাইনাসে মাইনাসে কত ভাইয়া প্লাস হয়ে যাবে না, এটা +2 হয়ে যাবে আর কি। অনেকে এখানে ঝামেলা করছো তাই না, তোমার এখানে সি এর পরিবর্তে -2 না বসে শুধু 2 বসাইছো। আচ্ছা তাহলে কত হয়েছে, 3 আর 4 মিলে হয়ে যাবে তোমার হচ্ছে 13, আর এখানে +2 আছে, এই যে +2, তার মানে 13 আর 2 মিলে কত হবে 15, তার উপর √ আছে, তার মানে √15 হচ্ছে তোমার ব্যাসার্ধ। তাহলে ব্যাসার্ধ আমরা পেয়ে যাচ্ছি √15, আর কেন্দ্র হচ্ছে আমাদের 2,3। এবার বলো ব্যাসার্ধ পর্যন্ত কারা কারা পারছো, চলো এবার দেখি, এবার বলো বুঝতে পারছো কিনা। এই রকম ম্যাথ যদি তোমাকে থাকে, আমাকে এবার বলো ভাইয়া, এমন সমীকরণ যদি তোমাকে দেওয়া থাকে আর যদি তোমাকে জিজ্ঞেস করে যে ভাইয়া তোমরা বৃত্তের থেকে কেন্দ্র বের করো আর ব্যাসার্ধ বের করো, পারবা না এবার? এটা কিন্তু তোমাদের পরীক্ষায় প্রচুর থাকে, বলো এবার পারবা কিনা? এটা ভাইয়ারা পারবা কিনা ইনশাল্লাহ বলো, তোমাদের মতামত আমাকে জানাও। মাইনাস গুলো কোথায় গেল মনীষা? মাইনাস গুলো তোমার উধাও হয়ে গেছে। কিভাবে উধাও হয়ে গেছে দেখো, -2 দিয়ে আমরা ভাগ করেছি, বলছিলাম না এক্স এর সহগকে আমরা -2 দিয়ে ভাগ করেছি, তাহলে মাইনাস মাইনাস উধাও হয়ে যাবে। ওয়াই এর সহগকে আমরা -2 দিয়ে ভাগ করব, এখানে ওয়াই এর সহগ কত -6, তার মানে এই -6 কে আমরা হচ্ছে তোমার -2 দিয়ে ভাগ করব, তাহলে এই যে মাইনাস মাইনাস উধাও হয়েছে, কাটাকাটি গেলে 3 থাকবে। দেখো আমি তোমাকে রাফ করে দেখাইছি, বুঝছো? আচ্ছা আমার না একটা জিনিস খুব জানতে ইচ্ছা করে, তোমাদের কাছে এই কোশ্চেনটা জিজ্ঞেস করি। যেমন মানে আচ্ছা তোমার অনেকে আমরা খেয়াল করছি, মানে এটা নিয়ে আমি আসলে অনেকের সাথে অনেকবার কথা বলছি, বা তোমাদের ওপিনিয়ন একটু জানতে চাই। আমরা যখন সায়েন্সে পড়ি বা সায়েন্স আমরা যখন নেই, তখন অনেক স্কুলে কেন হায়ার ম্যাথ মানে কেন নিতে দেয় না, বা হায়ার ম্যাথ না দিয়ে কৃষি শিক্ষা কেন নেয় তোমরা, বা তোমরা কৃষি শিক্ষা কেন নাও হায়ার ম্যাথ না নিয়ে? বা তোমাদের স্কুলে এটা কি কখনো বলা হয় না, টিচাররা কি তোমাদের বলে না যে তোমরা কৃষি শিক্ষা নিও না,
হায়ার ম্যাথ নাও, নাহলে অনেক প্যারা খাইয়ে যাবে, অনেক প্রবলেম হয়ে যাবে। এটা কি তোমাদের বলা হয় না? ব্যাসার্ধ এখানে বলছি আমি। আচ্ছা মনীষা দেখো ভাইয়া, এই যে মাইনাস তো উধাও হয়ে গেছে না, এই যে সি এর পরিবর্তে কি -2 বসাইছি, মাইনাসে মাইনাস তোমার +2 হয়ে গেছে। ফর্মুলা হচ্ছে তোমার এটা, সি এর মান কত? সি এর মান ভাইয়া -2, রাইট? তাহলে তোমার মাইনাসে মাইনাস তোমার +2 হয়ে যাবে। বুঝতে পারছি? কারণ আমার জন্য এটা অনেক খারাপ লাগে যে মানে হায়ার ম্যাথে কিন্তু আমরা 9 10 অনেক কিছু শিখি। -2 স্কয়ার করলে -4 হয় না ভাইয়া, আমরা কখনোই মাইনাস কে স্কয়ার করলে মাইনাস পাই না, মাইনাস কে স্কয়ার করলে আমরা অলওয়েজ পজিটিভ পাই। এরকম ভাইয়া, -2 স্কয়ার মানে কি? -2 স্কয়ার মানে হচ্ছে এখানে -2 দুইবার আছে, 2 আর মাইনাসে মাইনাস তোমার প্লাস হয়ে যাবে, 2 আর 2 হচ্ছে 4 হয়ে যাবে। এবং মনীষা তুমি মনে রাখবা, তুমি স্কয়ারের ভিতরে প্লাস দাও অথবা মাইনাস দাও, তোমার অ্যান্সার সবসময় পজিটিভ বের হবে। মানে কি? মনে করো এই যে 2 স্কয়ার, এটার মানেও 4, -2 স্কয়ার এটার মানেও 4। কখনোই স্কয়ারের ভিতরে পজিটিভ নেগেটিভ আসো, তুমি অলওয়েজ নাম্বার অ্যান্সার পাবা পজিটিভ। আমি নিয়েছিলাম, আমার স্কুলে ম্যাথ টিচার ছিল না, আহারে এটা আসলে খুবই কষ্টের আসলে। এখন আসলে অনলাইনে যুক্ত, এখন তোমাদের কষ্ট আসলে একটু কমে যাবে। যেমন আমি যে স্কুলে ছিলাম, এই স্কুলে না অপশনই ছিল না, মানে তুমি সায়েন্স নিবা বাট হায়ার ম্যাথ নিতে পারবা না, নিবা না, এটা অপশনই ছিল না। ফিজিক্স কেউ নিতেই পারতো না, এটাই আর কি ব্যাপারটা। মানে এই কারণে দেখা যায় যে তোমরা যখন কলেজে উঠে হায়ার ম্যাথ নাও, এটা একটু পিছায় যায় আর কি। বাট ইনশাল্লাহ মনীষা, তোমার এখন ইফোর্ট দেওয়া লাগবে ওই লেভেলে। কারণ তুমি বুঝতেছো তোমার 9 10 এর একটা গ্যাপ রয়েছে হায়ার ম্যাথের। তার মানে সাধারণ কেউ যদি দিনে 3 ঘন্টা পড়ে, তোমাকে পড়তে হবে দিনে 6 থেকে 7 ঘন্টা। কারণ তোমার একটা গ্যাপ রয়েছে, ওই গ্যাপ গুলোকে তোমার ফিল আপ করতে হবে, তাহলে ইনশাল্লাহ অনেক ভালো করতে পারবা। এইচএসসি তে হায়ার ম্যাথ অনেক ইজি অন্য সাবজেক্টের চেয়ে। ইয়েস, হায়ার ম্যাথ ফেভারিট সাবজেক্ট। আরে বা, ভেরি গুড। শাহরিম বলতেছো আমাকে বাসা থেকে নিষেধ করেছিল, তাও হায়ার ম্যাথ নিয়েছিলাম। শাহরিম, মাঝে মাঝে নিজের কথা শুনতে হয়, এবং তুমি যে তোমার নিজের কথা শুনে কতটা ভালো করছো তুমি তোমার নিজের, তুমি এটা বলে বুঝাতে পারবে না। বুঝতে পারছো? ওকে, নাইজা হায়ার ম্যাথে 96 পেয়েছিল, বাহ ভেরি গুড, মাশাআল্লাহ। ওকে, একটা কথা বলি, বুঝছো তোমরা তো এখন আসলে বড় হচ্ছ, তো এখন নিজেদের ডিসিশন নিজেদের নেওয়া শিখতে হবে। আচ্ছা, আমাদের মোটামুটি পড়ানো কিন্তু শেষ, আমাদের পড়া মোটামুটি শেষ আজকের মতো। একটা পার্ট শুধু বাকি আছে, বৈশিষ্ট্যটা। বাট একটা কথা বলে তোমাদেরকে একটু বলি, সামনে তুমি দেখবা তোমার লাইফের অনেকগুলো ডিসিশন তোমার নিজের নিতে হবে। তোমার বাবা মা হয়তো একটা কথা বলবে যেটা তোমার মন মতো হচ্ছে না। এখন জীবন কিন্তু অনেক আগাই গেছে, মানে তোমার বলতে পারো তোমার জেনারেশন একটা বিশাল বড় গ্যাপ তৈরি হয়ে গেছে। মানে তোমার বাবা মা এখন অনেক কিছু হয়তো বা জানেও না, যেটা আসলে পৃথিবীতে এখন এক্সিস্ট করে, যেটা তোমার জন্য আসলে বেটার। তো তোমার নিজের সাথে নিজের মধ্যে কনফিডেন্সটা থাকা লাগবে যে তুমি যেটাকে পছন্দ করতেছো ওই জিনিসটা আসলে ভালো। যেমন শাহরিম কিন্তু তার পরিবারের বিরুদ্ধে গিয়ে হায়ার ম্যাথ নিচ্ছিল 9 10 এ। এটা ওর জন্য একটা বেস্ট ডিসিশন ছিল, লাইফের একটা বেস্ট ডিসিশন ছিল এটা, পরিবারের কথা না শোনাটা। তো অনেক সময় পরিবারের কথা না শোনাটাও বেটার। তোমার জন্য কোনটা ভালো হবে এই মুহূর্তে তোমার এটা বোঝার অনেকখানি বয়স তোমার হয়েছে ইনশাল্লাহ। বাট অবশ্যই ভালো দিক থেকে, পরিবারের সব কোনো কথাই শুনবার ব্যাপারটা এরকম না, বাট বললাম অনেক সময় দেখা যাবে যে পরিবারের থেকে তুমি ভালো বুঝবা আর কি। ওকে, আচ্ছা, আশা করি তোমরা এখন এটা পারবা। এবার চলো আমরা একটা লাস্ট টপিক করে শেষ করে দিব ক্লাসটা। সেটা হচ্ছে একটা সমীকরণ বৃত্ত হওয়ার বৈশিষ্ট্য। দেখো, কোন একটা সমীকরণ বৃত্তের সমীকরণ কিনা এটা তুমি কেমনে চিনবা, ওইটার বৈশিষ্ট্য লেখো। বৃত্তের সমীকরণের বৈশিষ্ট্য, বৃত্তের সমীকরণের বৈশিষ্ট্য। কি শিষ্ট্য? বৈশিষ্ট্য। দেখো, 1 নাম্বার দাও, সমীকরণে এক্স স্কোয়ার ও ওয়াই স্কোয়ার, অর্থাৎ এক্স ও ওয়াই এর
দ্বিঘাত পদ থাকতে হবে। কি ঘাত? দ্বিঘাত। এই যে 2 ঘাত মানে পাওয়ার 2, দ্বিঘাত পদ থাকতে হবে। তারপর খেয়াল করে দেখো, আমরা কিন্তু এতক্ষণ ধরে এটাই করছি। দেখো দেখো আমাদের সমীকরণে কি, যে এক্স স্কোয়ারও ছিল ওয়াই স্কোয়ারও ছিল না, দুইজনকেই থাকতে হবে। একটা সমীকরণ বৃত্তের সমীকরণ হবে কি না এটা বোঝার জন্য এক্স স্কোয়ারও থাকতে হবে, ওয়াই স্কোয়ারও তোমার থাকতে হবে। 2 নাম্বারটা হচ্ছে এক্স স্কোয়ার ও ওয়াই স্কোয়ারের সহগ সমান হতে হবে। সহগ কেমন হতে হবে? সমান হতে হবে। খেয়াল করে দেখো, এই সমীকরণে এক্স স্কোয়ারের সহগ কত? খেয়াল করে দেখো ভাই, এখানে এক্স স্কোয়ারের সহগ কত? 1 না? এখানে ওয়াই স্কোয়ারের সহগ কত? 1 না? দুইজনের সহগ কি? 1। তার মানে তাদের সহগ দুইটা সমান, তাহলে তারা একটা বৃত্ত সমীকরণ। 3 নাম্বার পার্টটা এমন হবে যে সমীকরণে এক্স ওয়াই যুক্ত পদ থাকা যাবে না। কি বুঝলাম? সমীকরণে এক্স ওয়াই যুক্ত পদ থাকা যাবে না। সমীকরণে কি থাকা যাবে না? এক্স ওয়াই যুক্ত পদ থাকা যাবে না। খেয়াল করো, আমরা যে বৃত্তের সমীকরণ লিখছিলাম এখানে দেখো তো কোন জায়গায় এক্স ওয়াই যুক্ত পদ আছে কিনা। এক্স স্কোয়ার আছে, ওয়াই স্কোয়ার আছে, যেটা থাকাই লাগবে। শুধু এক্স আছে, শুধু এক্স এর একটা পদ আছে, শুধু ওয়াই এর একটা পদ আছে, আর কনস্ট্যান্ট পদ আছে। কিন্তু এক্স ওয়াই একসাথে আছে এরকম কিন্তু নাই। আছে? নাই। আচ্ছা, এবার চলো তোমাকে আমি একটা কোশ্চেন দিই। মনে করো এমন যে এ এক্স স্কোয়ার প্লাস 3y স্কোয়ার প্লাস মনে করো 2hxy প্লাস 4x প্লাস 6y প্লাস 2 ইকুয়াল টু 0। আমি তোমাকে বললাম, মনে করো বলতেছি, আমি তোমাকে কোশ্চেন লিখতেছি আর কি, এ ও এইচ এর কোন মানের জন্য উক্ত সমীকরণটি একটি বৃত্তের সমীকরণ হবে। দেখি কে বলতে পারো। উক্ত সমীকরণটি একটি বৃত্তের সমীকরণ হবে। তাহলে বৃত্তের সমীকরণের যে বৈশিষ্ট্য আমি তোমাকে 3টা লিখাই দিলাম, ওই বৈশিষ্ট্যগুলোকে মনে করো। বৈশিষ্ট্যগুলো কি কি ছিল? এই 3টা বৈশিষ্ট্য, যে সমীকরণে এক্স ও ওয়াই, এক্স স্কোয়ার আর ওয়াই স্কোয়ার যুক্ত পদ থাকতে হবে, এক্স স্কোয়ার আর ওয়াই স্কোয়ারের সহগ সমান হতে হবে, আর সমীকরণে এক্স ওয়াই যুক্ত কোনো পদ থাকতে পারবে না। এবার আমাকে বলো এর মান কত আর এইচ এর মান কত, তাহলে বৃত্তের সমীকরণ হবে এই সমীকরণটা। দেখি বৈশিষ্ট্যগুলোকে দেখান আগে, আছে এটা আগে লিখো, তারপর বৈশিষ্ট্যগুলো দেখাচ্ছে। দেখি কি আগে বলতে পারে। দিন ইসলাম জাহিন। আচ্ছা, তারপর দিন ইসলাম অ্যান্সার দিছে, হয়েছে কিনা পরে বলবো, বাট দিন ইসলাম সবার আগে অ্যান্সার দিছে। ভুল নাকি সঠিক সেটা পরে জানাচ্ছি, বাকিরা অ্যান্সার দাও। শান্তনা ভাইয়া ভাইয়া করতেছো, অ্যান্সার দাও ভাইয়া। আলিমা বলতেছো হবে না, আমি বলছি ভাই হবে। তাহলে এ আর এইচ এর কোন মানের জন্য হবে এটাই বলছি, জিজ্ঞেস করছি আর কি তোমাকে। তামিমা ইসলাম অ্যান্সার দিয়েছো, ওকে। এইচ এর মান 0, এর মান 3, ওকে। শান্তনা অ্যান্সার দিছো। বাকিরা? মনীষা বলছো এক্স কমা ওয়াই দ্বিপদ হবে। আচ্ছা দেখতেছি। নূর মাহাদি বলছো 3,6। তানজিনা বলছো এর মান 3, এইচ এর মান 0। আচ্ছা, বাকিরা? অরূপ কই? অরূপ অ্যান্সার দেয়নি। অরূপ বলছো এইচ এর মান 0, এর মান 3। ফারজানা বলছো এর মান 3, ওকে। ফারজানা বলছো এইচ এর মান 0। দেখি দেখি দেখি, এবার খেয়াল করো, এই কোশ্চেনটা আমাদের এডমিশনের কোশ্চেন।
আমাদের এটা এডমিশনের কোশ্চেনটা আসে, তোমাদের এইচএসসি তো আসে, এডমিশনও আসে, নাকি খুব গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন। ভাইয়া বৈশিষ্ট্যগুলো একটু লক্ষ্য করো তো, বৈশিষ্ট্যটা কি কি বলছিল, দেখো বৈশিষ্ট্যগুলো কি কি ছিল লক্ষ্য করো। যে সমীকরণে এক্স স্কোয়ার আর ওয়াই স্কোয়ার দ্বিঘাত পদ থাকতে হবে। হ্যাঁ আছে, যে এক্স স্কোয়ারের দ্বিঘাত এক্স স্কোয়ার আছে, ওয়াই স্কোয়ারও আছে, তাই না? পরেরটা কি বলছিল, এক্স স্কোয়ার ও ওয়াই স্কোয়ারের সহগ সমান হতে হবে। কি মান? সমান। কার কার সহগ? এক্স স্কোয়ারের সহগ আর ওয়াই স্কোয়ারের সহগ। আমি দেখতে পাচ্ছি এখানে এক্স স্কোয়ারের সহগ হচ্ছে তোমার এ, আর ওয়াই স্কোয়ারের সহগ হচ্ছে তোমার 3, এবং আমাদের এই সহগ দুটো কি সমান হইতে হবে না? তার মানে এর মানও কি হইতে হবে? 3 হইতে হবে। এক্স স্কোয়ারের সহগ আর ওয়াই স্কোয়ারের সহগ তাদের কি হইতে হবে? সমান হইতে হবে। তার মানে এর মানও হবে 3। হয়ে গেছে, এর মান হবে তাহলে কত? এর মান হবে 3। এবার হচ্ছে আমরা দেখবো 3 নাম্বার আমার কি দেওয়া ছিল, 3 নাম্বার কন্ডিশন কি দেওয়া ছিল। 3 নাম্বার কন্ডিশনে আমাকে বলেছে সমীকরণে এক্স ওয়াই যুক্ত পদ থাকা যাবে না। সমীকরণে কি থাকা যাবে না ভাইয়া? এক্স ওয়াই যুক্ত পদ থাকতে পারবে না। তাহলে এবারে ভাইয়া বলো তো, এই সমীকরণে কি তোমার এক্স ওয়াই যুক্ত পদ আছে না? তাহলে এইচ এর মান কত বসাইলে এই এক্স ওয়াই যুক্ত পদ আর থাকবে না? সেটা কি 0 না? এইচ এর মান যদি তুমি 0 বসাও, যে এইচ এর পরিবর্তে আমি 0 বসাইলাম, তাহলে কত হয়ে যাবে? পুরোটাই কি 0 হয়ে যাবে না? 0 ইনটু পুরোটা, তার মানে 0। তাহলে এইচ এর মান হয়ে যাবে তোমার 0, এর মান 3, এইচ এর মান 0 করলেই এই সমীকরণটা কনভার্ট হয়ে যাবে একটা বৃত্তের সমীকরণে। আই থিঙ্ক ভাইয়ারা তোমরা এটা এবার বুঝতে পেরেছো। বুঝতে পেরেছে? এবার আমাকে বলো তোমরা এটা কি বুঝতে পেরেছো কিনা, সবাই আমাকে একটু জানাও তোমরা এটা কি বুঝতে পেরেছো কিনা। আয়টা কি করতে দিব নাকি ছুরি দিয়ে দিব বলো? আয়টা করতে দিব নাকি ছুরি দিয়ে দিব? এবার তোমরাই আমাকে বলো, তোমরা যা বলবো তাই বলবো। দেখে আমি তোমাদের পোল দিয়েছি, ক্লিয়ার? আমার হইছে কি মজা, ইয়েস শান্তনা তোমার হইছে। সবার আগে অ্যান্সার দিছিল তোমার দিন ইসলাম, মনীষা বুঝতে পেরেছো, তামিমা বুঝতে পেরেছো, অরূপ ক্লিয়ার, অরূপেরও তো হয়েছিল। তারপর হাসনাত, হাসনাত জি বলছো, কি জি বলছো? এই যারা যারা বুঝতে পারো নাই এবার তারা কমেন্ট করো, যারা যারা বুঝতে পারো নাই এবার শুধুমাত্র তারা কমেন্ট করো। আচ্ছা অরূপ বলছো এইচডব্লিউ দেন, জি ভাইয়া লাউড এন্ড ক্লিয়ার। দিন ইসলাম ভেরি গুড ভাইয়া, সবার আগে অ্যান্সার দেওয়ার জন্য। ওকে, আরিফুল ইসলাম বলছে ছুটি দেন। আহারে এই যে একটা ফাঁকিবাজ পাইলাম, এই যে আরেরও আছে, নূর মাহাদিও আছে। না আরিফুল তুমি একা না, তোমার সঙ্গী সাথীও আছে ফাঁকিবাজ। আচ্ছা আমি কয়টা এইচডব্লিউ দিয়ে দিই, হ্যাঁ চলো এইচডব্লিউ দিই, তোমার কইরো। মনে করো এমন এক্স স্কোয়ার প্লাস মনে করো তোমার হচ্ছে 3y স্কোয়ার প্লাস মনে করো তোমার হচ্ছে 2, 16 মাইনাস মনে করো তোমার h স্কোয়ার xy প্লাস 6x প্লাস 4y প্লাস 2 ইকুয়াল টু 0। এটা বৃত্তের সমীকরণ হইলে a আর h এর মান কত, এবং এটার কেন্দ্রের মান কত আর ব্যাসার্ধের মান কত, এটাও বের করবা। এই এইচডব্লিউ গুলো কইরো। তোমাদের আরেকটা এইচডব্লিউ থাকবে যে এই সমীকরণের এই যে এটা যে বের করলাম, এটার কেন্দ্রের মান কত, এটা অবশ্যই করবা, এবং এটার ব্যাসার্ধ কত হবে, এটা তোমাদের এইচডব্লিউ থাকবে। এটাও তোমাদের এইচডব্লিউ, যে এ আর এইচ এর কোন মানের জন্য এটা বৃত্ত হবে, এবং এবং ওই বৃত্তের কেন্দ্র আর ব্যাসার্ধের মান নির্ণয় করবা। আই থিঙ্ক পারবা। আশা করি বুঝতে পেরেছো। এইচডব্লিউ দিয়ে দিচ্ছি, আমাকে বলো এবার এটা পারবা কিনা। এবার বলো পারবা কিনা, ক্লাস কেমন লাগছে এটা একটু আমাকে জানাও, ক্লাস কেমন লেগেছে সেটা একটু জানাও, আর এটা করতে পারবা কিনা সেটাও একটু জানাও ভাইয়াকে। ওকে এইচএস এসএসসি বানাও, নো নো এসএস নাও নাও, আমি সরে যাচ্ছি। ওকে তাহলে চলো আমরা হচ্ছে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, সবাই একটু এটা তুলে নাও, এটা একটু অবশ্যই এইচডব্লিউ করে ফেলো। তো আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।